স্যার, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাসান জাফরি, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ। এফসিপিএস পার্ট 1 ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন। বর্তমানে কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালীগঞ্জ, সাতক্ষীরা। তো আজকে আপনাদের সম্ভবত নিউরো মেডিসিনের লাস্ট ক্লাস, যেখানে আমরা স্ট্রোক মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং জেরিয়াট্রিক্স এর কিছু অংশ আজকে আছে। জেরিয়াট্রিক্সটা আছে আর কি আজকে। আর গত ক্লাসে অ্যাকচুয়ালি আমি মনে হয় লাস্টে একটা টপিক, ওটা অ্যাকচুয়ালি আলঝেইমার্স ডিজিজ ছিল, যেটা আসলে জেরিয়াট্রিক্স এরই পার্ট। সো সেই হিসেবে আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে জেরিয়াট্রিক্স এবং স্ট্রোক মেডিসিন। আর তার সাথে আমি একটুখানি আপনাদেরকে বলে দেবো যে এর বাইরে কোন কোন চ্যাপ্টার থেকে আপনাদের আসতে পারে কোশ্চেন ডিভিশন। সো অ্যাজ ইউজুয়াল আমি আমার নোট থেকেই পড়াবো, আর সাথে ডেভিডসন থেকে আপনাদের একটু দাগায় দিব। এবং সাথে আপনাদের যদি পিডিএফটা লাগে সেক্ষেত্রে আমাকে জানাবেন বা আমাদেরকে জানাবেন, আমরা এটা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, এবং নেটওয়ার্ক বা রিলেটেড কোনো সমস্যা হলে আমাদের টিমকে জানাবেন, ইনশাল্লাহ সলভ করা হবে। সো আমি প্রথমে আমার নোটটা জাস্ট অল্প একটু বাকি ছিল, আমি ওটা একটু শেষ করি। তারপরে আমরা ডেভিডসন থেকে স্ট্রোক মেডিসিন এবং জেরিয়াট্রিক্স থেকে একটু বলবো, এবং লাস্টলি আপনাদের ডেভিডসন থেকে আরো কিছু লাগবে কিনা বা কোন চ্যাপ্টার থেকে লাগবে সেগুলো একটুখানি আপনাদেরকে আমরা বলে দিব। ওকে, সো আই থিংক আমরা তাহলে শুরু করে দিই। সো এখানে দেখেন, এখানে জাস্ট প্রথমে কিছু ওভারভিউ, জাস্ট এগুলো হচ্ছে আপনাদের এমসিকিউ এর জন্য বা এসবি এর জন্য আসতে পারে, সেজন্য পিন পয়েন্ট করে একটু ধরায় দেওয়া। এরপর আমি আপনাদেরকে ডেভিডসনে নিয়ে যাব। সো স্ট্রোকের মধ্যে দেখেন 85% ক্ষেত্রে কিন্তু ইসকেমিক স্ট্রোক হয়, 15% ক্ষেত্রে অনলি হিমোরেজিক স্ট্রোক। এবং এই ইসকেমিক স্ট্রোক যে 85%, তার মধ্যে আবার 20% কার্ডিয়াক এম্বোলাই দিয়ে হয়, 20% ল্যাকুনার স্ট্রোক এবং 20% ক্যারোটিড স্টেনোসিস এর মাধ্যমে হয়, মেজর ক্যারোটিড স্টেনোসিস। মেজর বলতে আমরা বুঝি মোর দ্যান 70% স্টেনোসিস যখন হয় তখন আমরা এটাকে বলে থাকি মেজর স্টেনোসিস। আচ্ছা। সো যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো আপনাদেরকে বলি। অ্যাসপিরিন, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা এমসিকিউতে আসে অনেক সময়। অ্যাসপিরিন রিডিউসেস দ্য রিস্ক অফ ডেথ অথবা রিডিউসেস দ্য রিস্ক অফ স্ট্রোক বাই 25%। ঠিক আছে, এটা একটু আপনাদের জানতে হবে। ব্রেন স্টেম স্ট্রোক যদি আপনাদেরকে কোনো সিনারিও দেয় সেক্ষেত্রে আপনাদের কি কি পয়েন্ট জানতে হবে। ফর এসবিএ, পিন পয়েন্ট পিউপিলের কথা বলবে, কারণ পন্সেলেশন হয় ব্রেন স্টেমের মধ্যে কি কি থাকে, মিড ব্রেন, পন্স, মিডল অবলঙ্গাটা। সো এখানে কিন্তু পন্সেলেশন হতে পারে। এছাড়া ভার্টাইগোর কথা বলতে পারে আপনাকে, ডিপ্লোপিয়ার কথা বলতে পারে। ডিপ্লোপিয়া বলতে আপনার এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ 3, 4, 6 এর লেশনের জন্য হয় এটা সাধারণত। আর সিভিয়ার হেডেক, ভমিটিং এর কথা বলতে পারে। ঠিক আছে, আর জার্কি হরাইজন্টাল নিস্টেগমাসের কথা বলতে পারে। তাহলে ব্রেন স্টেম স্ট্রোক আপনি কখন মনে করবেন, যখন দেখবেন যে হচ্ছে ক্রেনিয়াল নার্ভের কোন একটা লেশন আপনাকে বলে দিচ্ছে। ঠিক আছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে ভমিটিং এর কথা বলবে, এবং তৃতীয়ত হচ্ছে পিন পয়েন্ট পিউপিল, এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ব্রেন স্টেম স্ট্রোকের, এটা বলবে। এছাড়া জার্কি হরাইজন্টাল নিস্টেগমাস পেতে পারে। পোর প্রগনোসিস কখন বলবেন স্ট্রোকের, এটা এমসিকিউ তে আসে। যদি 24 আওয়ার্স এর বেশি কোমা থাকে সেক্ষেত্রে আমরা বলবো পোর প্রগনোসিস। হিমোরেজিক স্ট্রোক হলে প্রগনোসিস খারাপ। ঠিক আছে, হাইপার টেনশন যুক্ত যে স্ট্রোক গুলা বা যে সকল স্ট্রোকের পেশেন্টদের হাইপার টেনশন থাকবে তাদের প্রগনোসিস খারাপ। কনজুগেট গেজ পলসি, অর্থাৎ চোখের মনে নাড়াইতে যদি সমস্যা হয় তাহলে এটা স্ট্রোকের প্রগনোসিস খারাপ। এবং নন ডোমিনেন্ট হেমিস্ফিয়ারে যদি স্ট্রোক হয় তাহলে প্রগনোসিস খারাপ। নন ডোমিনেন্ট বলতে আমরা বুঝি আমাদের তো লেফট হেমিস্ফিয়ারটা ডোমিনেন্ট, যদি রাইট হেমিস্ফিয়ারে হয় সেক্ষেত্রে প্রগনোসিসটা খারাপ থাকে। তাহলে কোমা বেশি থাকলে স্ট্রোক, এটা প্রগনোসিস খারাপ। হিমোরেজিক স্ট্রোক হলে প্রগনোসিস খারাপ। হাইপার টেনশন থাকলে প্রগনোসিস খারাপ, এবং নন ডোমিনেন্ট হেমিস্ফিয়ারে থাকলে প্রগনোসিস খারাপ। অ্যাটলিস্ট এই কটা আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখি আর কি আছে। থ্রম্বোলাইসিস ইন স্ট্রোক, এটা আমরা হচ্ছে আপনার রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিয়ে করে থাকি। আরটিপিএ মানে হচ্ছে রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটা হচ্ছে আমরা থ্রম্বোলাইসিস করে থাকি স্ট্রোকের। ঠিক আছে। সো হিমোরেজের রিস্ক, অনেক সময় আপনার এই যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিলে কিন্তু হিমোরেজের রিস্ক বাড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পেশেন্ট মারাও যেতে পারে। সো এটা আপনাকে একটু কশাসলি ইউজ করতে হবে। আচ্ছা, সাধারণত 4.5 ঘন্টার মধ্যে আমরা এই আরটিপিএটা ব্যবহার করব। ঠিক আছে, 4.5 ঘন্টার মধ্যে, এটা একটু আপনাকে মনে রাখতে হবে। আর রিকভারি ইমপ্রুভ করে, এখান থেকে মেইন ইম্পর্টেন্ট লাইন হচ্ছে আমরা 4.5 ঘন্টার মধ্যে ইউজ করব। ঠিক আছে, তবে বেশি ইউজ করলে আবার ডেথ হয়ে যেতে পারে, হিমোরেজের স্ট্রোক বাড়তে পারে, এটা মাথায় রাখবেন। আচ্ছা,
অ্যাসপিরিন দিলে কি হবে স্ট্রোকে? অ্যাসপিরিন আমরা সাধারণত প্রথমে কিন্তু একটা লোডিং ডোজ দিই। আমরা জানেন যে 75 মিলিগ্রাম আমরা 4টা ট্যাবলেট একসাথে দিয়ে দিই। তার মানে মোটামুটি 300 মিলিগ্রাম আমরা কিন্তু স্টার্ট করি ইমিডিয়েটলি। যদি না আরটিপিএ দিয়ে থাকেন, যদি আরটিপিএ দিয়ে থাকেন অলরেডি, তাহলে কিন্তু অ্যাসপিরিন দেওয়ার প্রয়োজন নেই, তখন 24 আওয়ার্স পর থেকে অ্যাসপিরিন দেবো। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তার মানে আপনার কাছে একটা পেশেন্ট আসলো, আপনি দেখলেন যে হ্যাঁ সে আপনার কাছে 4.5 ঘন্টার মধ্যে আসছে, আপনি তাকে আরটিপিএ দিলেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনি কিন্তু অ্যাসপিরিন শুরু করবেন না, 24 আওয়ার্স ওয়েট করে তারপর শুরু করবেন। আদারওয়াইজ আপনি ইমিডিয়েটলি শুরু করতে পারেন 300 মিলিগ্রাম স্ট্যাট দিয়ে। এরপর আপনি 75 মিলিগ্রাম ওয়ান্স ডেলি করে দিবেন। আচ্ছা। আর অ্যাসপিরিন কিন্তু ইমপ্রুভ লং টার্ম আউটকাম। লং টার্ম আউটকাম কে কে পরিবর্তন করে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাসপিরিন কিন্তু একটা অন্যতম ইম্পর্টেন্ট ড্রাগ, যেটা স্ট্রোকের লং টার্ম কমপ্লিকেশনটাকে ইমপ্রুভ করে। হেপারিন দেওয়ার কথা যদি আমরা বলি, হেপারিনটা আমরা সাধারণত আহ আপনার হচ্ছে ভেনাস থ্রম্বোএমবোলিজম প্রিভেন্ট করার জন্য দিয়ে থাকি। ঠিক আছে, এবং এটা কিন্তু আপনার লং টার্ম আউটকামকে ইমপ্রুভ করে না। ঠিক আছে, অ্যাসপিরিন যেমন লং টার্ম আউটকামকে ইমপ্রুভ করে, হেপারিন কিন্তু করে না। সো এই জন্য হেপারিনটা আমরা রুটিনলি ইউজ করি না। যদি দেখি যে হ্যাঁ আমার এখানে হেপারিনের স্পেসিফিক ইন্ডিকেশন আছে, যেমন ভেনাস থ্রম্বোএমবোলিজম থেকে স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, হেপারিন দিলে কিন্তু আবার হিমোরেজের স্ট্রোক, সরি হিমোরেজের রিস্ক বাড়বে, এটা তো আপনারা জানেন। আর অবশ্যই আপনাকে আগে হিমোরেজিক স্ট্রোক এক্সক্লুড করে নিতে হবে এগুলো দেওয়ার আগে। হিমোরেজিক স্ট্রোক এক্সক্লুড না করে আপনি কিন্তু হেপারিন, অ্যাসপিরিন, আরটিপি এগুলো কিছুই দিতে পারবেন না। আবার হিমোরেজিক স্ট্রোক হলে আমরা কিন্তু সাধারণত নিমোডিপিন দিয়ে থাকি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ঠিক আছে, এটা কিন্তু আলাদা। এই জন্য কিন্তু আমরা সবসময় বলি যে স্ট্রোকের পেশেন্ট আসলে ম্যানেজমেন্ট শুরু করার আগে, মানে স্পেসিফিক ম্যানেজমেন্ট শুরু করার আগে অবশ্যই অবশ্যই একটা সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান করে আপনাকে শিওর হবেন ইসকেমিক না হেমোরেজিক। এরপর আপনি হচ্ছে সেই অনুযায়ী ম্যানেজমেন্ট করবেন। ঠিক আছে, আপনি কিন্তু আগে থেকে ম্যানেজমেন্ট করলে এটা কিন্তু উল্টা ইফেক্ট হয়ে যেতে পারে। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট কি করতে পারেন দেখেন। এখানে আপনি হচ্ছে কি কি দিবেন, যেমন অ্যান্টিপ্লাটেলেট দিবেন, এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট আমরা ইউজ করি। যেমন অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল এগুলো দিয়ে থাকি। স্ট্যাটিন আমরা দিতে পারি। ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা দিতে পারি যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে যদি স্ট্রোক হয় তাহলে আপনাকে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, যেমন ওয়ারফারিন। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভেনাস থ্রম্বোএমবোলিজম হলে আমরা দেবো হেপারিন, অ্যাক্সিয়াল ফিব্রিলেশন হলে আমরা দিব ওয়ারফারিন। এগুলো হচ্ছে, এগুলো কিন্তু অ্যাকিউট ম্যানেজমেন্ট না, এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর, মানে পরবর্তীতে আপনি ম্যানেজ করবেন এগুলো আস্তে আস্তে। অ্যান্টিপ্লাটেলেট একটা অ্যাড করবেন, সে সারা জীবন খাবে। স্ট্যাটিন অ্যাড করবেন, সারা জীবন খাবে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে ওয়ারফারিন অ্যাড করবেন, সে সারা জীবন খাবে। সেক্ষেত্রে আপনার টার্গেট আইএনআর থাকবে হচ্ছে 2 to 3। আচ্ছা, বিপি কন্ট্রোলের জন্য আপনি অ্যান্টি হাইপারটেনসিভ দিবেন। এখানে বিপি আপনাকে কত রাখতে হবে? 130/80-র মধ্যে। মানে এর আহ, মানে মোটামুটি হচ্ছে এর নিচে রাখতে হবে। যদি দেখেন যাচ্ছে এর উপরে চলে গেছে, তাহলে আপনাকে এখানে ইয়ে দিতে হবে, অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে। তবে এটা মনে রাখবেন যে স্ট্রোকের সাথে সাথে আমরা কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ দিই না, যদি না সে আগে থেকে পেয়ে থাকে। এমন হতে পারে যে হ্যাঁ পেশেন্ট আগে থেকেই অ্যান্টি হাইপারটেনসিভ পায়, তাহলে আপনি হয়তো এটা কন্টিনিউ করতে পারেন। কিন্তু আহ, মানে আপনি দেখলেন যে হ্যাঁ স্ট্রোক করছে, এখন তার প্রেশার বেশি, সেক্ষেত্রে আপনি তাকে অ্যান্টি হাইপারটেনসিভ দিবেন না। আপনি কিন্তু 1 থেকে 2 সপ্তাহ ওয়েট করবেন আগে। ঠিক আছে, ওয়েট করবেন। ওয়েট করে তারপরে আপনি দেখবেন যে হ্যাঁ তার হচ্ছে এখনো প্রেশার বেশি, তাইলে আপনি দিতে পারেন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যদি মনে করেন ইসকেমিক স্ট্রোকের একটা পেশেন্ট আপনার কাছে আসছে, এখন আপনি তার দেখলেন যে বিপি আছে হইলো মনে করেন 130/80, 140/80 এরকম আছে। তো আপনি যদি এখানে অ্যান্টি হাইপারটেনসিভ দেন, মনে করলেন যে হ্যাঁ আমাকে 130-এর নিচে নামাইতে হবে, সেক্ষেত্রে আপনি অ্যান্টি হাইপারটেনসিভ দিলেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু ব্রেইনে আপনার প্রেশার কমবে, পারফিউশন প্রেশার কমবে। আলটিমেটলি কিন্তু ব্রেইনের ইসকেমিয়া আরো বাড়তে পারে। সেই জন্য আমরা ইমিডিয়েটলি অ্যান্টি হাইপারটেনসিভটা দিব না। তবে হিমোরেজিক স্ট্রোকে দেওয়া লাগতে পারে, যেমন নিমোডিপিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আমরা কিন্তু ওটা দিয়ে থাকি। ঠিক আছে, এটা আলাদা বিষয়। এবং ওইটা শুধুমাত্র বিপি কন্ট্রোল না, ওটা কিন্তু আপনার সেরেব্রাল ভেসোকনস্ট্রিকশনের জন্য দেওয়া হয়। ঠিক আছে, মানে সেরেব্রাল ভেসেলের উপর ইফেক্ট ফেলার জন্য, ভেসোকনস্ট্রিকশন বলবো না, ভেসেলের উপর ইফেক্ট ফেলার জন্য ওটা দেওয়া হয়। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে অ্যাকিউট স্ট্রোকে আমরা কি কি দিব, সেকেন্ডারি প্রিভেনশনে কি কি দিব। এগুলো কিন্তু এমসিকিউ তে আসে এবং এগুলো আমরা পেঁচায় ফেলি, কারণ আলটিমেটলি স্ট্রোক আমাদের কাছে সাধারণত যখন আসে আমরা সেকেন্ডারি প্রিভেনশনের ম্যানেজমেন্টটাই কিন্তু করি। ঠিক আছে, অ্যাকিউট স্ট্রোকের ম্যানেজমেন্ট কিন্তু আমরা বাংলাদেশে বসে খুব একটা করি না। আমার মনে হয় না আপনারা যারা লাইভে শুনতেছেন বা পরবর্তীতে শুনবেন, একদম অ্যাকিউট স্ট্রোক নিয়ে আপনার কাছে আসছে আপনি ম্যানেজ করছেন এরকম কিন্তু, মানে আমি অ্যাটলিস্ট ওইভাবে করিনি আমার যতদূর মনে আছে। ঠিক আছে, এটা অনেকদিন, মনে করেন সে স্ট্রোক করছে 12 ঘন্টা আগে, 24 ঘন্টা আগে, এরপর আসছে, তখন আমি ম্যানেজ করছি। কিন্তু একদম 10 মিনিট আগে স্ট্রোক করছে বা আহ আধা ঘন্টা আগে স্ট্রোক করছে, 2 ঘন্টা আগে স্ট্রোক করছে, এরকম পেশেন্ট কিন্তু আমরা সচরাচর পাই না। ঠিক আছে, তো এই জন্য
অ্যাকিউট স্ট্রোকের ম্যানেজমেন্ট আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। আর তাছাড়া অ্যাকিউট স্ট্রোকের ম্যানেজমেন্ট আমরা কিন্তু ওইভাবে করিও না খুব হায়ার সেন্টার ছাড়া। যেমন রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এগুলো কিন্তু আমরা ওইভাবে ইউজ করি না। ঠিক আছে, কিন্তু এটা অ্যাকিউট স্ট্রোকের একটা ম্যানেজমেন্ট। ডিকম্প্রেসিভ হেমিক্রেনিওটমি, এটা নিউরো সার্জারিতে অনেক সময় করে, আদারওয়াইজ অন্যান্য জায়গায় কিন্তু এটা করা হয় না। অ্যাসপিরিন কিন্তু আপনার অ্যাকিউট স্ট্রোকের ম্যানেজমেন্ট, আমরা এখানে লোডিং ডোজ দেবো 300 মিলিগ্রাম। আর সেকেন্ডারি প্রিভেনশনের জন্য আমরা অ্যান্টিপ্লাটেলেট দিতে পারি, স্ট্যাটিন দিতে পারি মূলত ইসকেমিক স্ট্রোকে, অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারি যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে সেই ক্ষেত্রে, ক্যারোটিড এন্ডার্টারেক্টমি, অর্থাৎ ওইখানে আমাদের যে অক্লুশনটা আছে ওটাকে আমরা ছুটাই দেবো, এটা করতে পারি। বিপি কন্ট্রোল করতে পারি সমস্ত স্ট্রোকে। তবে বিশেষ করে ইসকেমিক স্ট্রোকে আমরা 1 থেকে 2 সপ্তাহ ওয়েট করবো। ওকে, ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টের সুবিধা কি, এটা অনেক সময় এমসিকিউতে আসে। ঠিক আছে, এটা একটু পড়বেন, এটা ফার্মাকোলজির কোশ্চেনও আসে, তাহলে এক নজর একটু দেখে নেন। এরা কি করতেছে, ইন্টারাকশন কমাচ্ছে, অর্থাৎ অন্যান্য ড্রাগের সাথে ইন্টারাকশন কমায় ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো। রিস্ক অফ হিমোরেজ যাদের কম, আপনি যদি ইন্ট্রাভেনাস দেন বা সাবকিউটেনিয়াস দেন, তাহলে কিন্তু এদের রিস্ক অফ হিমোরেজটা বেশি। আপনি ওরাল দিলে রিস্ক অফ হিমোরেজ কম হবে, ইফেক্টিভনেস বেশি হবে যদি আপনি ডিরেক্ট ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট দেন। ঠিক আছে, ইজি রেজিম, এটা আপনি ইজিলি দিতে পারবেন, যেমন রিভার অক্সাবান আপনি দেন, ইজি রেজিমেন। ঠিক আছে, এবং সমস্যা হচ্ছে এটা কস্টলি, এটি হচ্ছে একমাত্র সমস্যা। এবার আসেন সাবারাকনাট হিমোরেজ সম্পর্কে একটু আমরা জানি। এটা কিন্তু লেস কমন। ঠিক আছে, এটা ইসকেমিক স্ট্রোক হিমোরেজিক স্ট্রোকের তুলনায় এটা লেস কমন সাবারাকনাট হিমোরেজ। ফিমেলদের ক্ষেত্রে এটা বেশি হবে, 65 বছরের নিচে এটা বেশি হবে। আচ্ছা, 1 মিনিট, এর আগে আমরা যে স্ট্রোকের এগুলো পড়লাম, ঠিক আছে, এগুলা কিন্তু মোটামুটি আমাদের মানে প্রত্যেকটাই এমসিকিউতে আসার মতো, অথবা কিছু কিছু জায়গায় এসবিএ তে আসার মতো। ঠিক আছে, এই জন্য এই জিনিসগুলা খুব সুন্দর করে কিন্তু আপনাদের একটু দেখতে হবে। আমি কিন্তু ওই জন্যই নিয়ে আসছি, স্ট্রোকের মধ্যে দেখবেন অনেক কিছু আছে বলা। ঠিক আছে, বাট আমরা জাস্ট একটু আপনাদের ধরায় দিচ্ছি যে হ্যাঁ এই এই পয়েন্ট গুলা এখান থেকে হচ্ছে কোশ্চেন আসার জন্য হার্ড টপিক। ঠিক আছে, এটা পড়ে রাখতে হবে। ওকে, তাহলে সাবারাকনাট হিমোরেজ ফিমেলদের ক্ষেত্রে কমন, এটা মনে রাখতে হবে। এবং 65 বছরের নিচে সাধারণত এটা হয়। ঠিক আছে, অনেক বয়স্কদের ক্ষেত্রে সাধারণত কম দেখা যায়। ওকে, এরপর আসেন ইম্পর্টেন্ট পয়েন্টে আসি। সাধারণত সাবারাকনাট হিমোরেজটা বেরি অ্যানিউরিজমের জন্য হয়ে থাকে 85% ক্ষেত্রে। ঠিক আছে, বেরি অ্যানিউরিজম কোথায় থাকে, বাইফার্কেশন অফ দ্য ক্যারোটিড আর্টারিতে থাকে। ঠিক আছে, স্পেশালি সার্কেল অফ ফিলিসে। আর 10% ক্ষেত্রে কোনো অ্যানিউরিজম ছাড়াই ব্লিডিং হতে পারে, যেমন পেরিমেসেনসেফালিক হেমোরেজ, বিনাইন হেমোরেজ, এরকম বিভিন্ন রকম হেমোরেজ হতে পারে। আচ্ছা, সো এগুলো আমরা আবার ডেভিডসন থেকে পড়বো ডিটেলসে। কমন সাইটস অফ বেরি অ্যানিউরিজম কি কি দেখেন, এন্টার কমিউনিকেটিং আর্টারি 30%, এটা এসবিএ তে আসে, যে হুইচ ওয়ান ইজ দ্য কমনেস্ট সাইট অফ বেরি অ্যানিউরিজম, এন্টার কমিউনিকেটিং আর্টারি 30% ক্ষেত্রে। এরপর হচ্ছে পোস্টার কমিউনিকেটিং আর্টারি 25% ক্ষেত্রে, এরপর মিডল সেরেব্রাল আর্টারি। আচ্ছা, মেইনলি হচ্ছে প্রথম যেটা এটাই আসে, এন্টার কমিউনিকেটিং। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে অ্যানিউরিজম গুলা, এই অ্যানিউরিজমের সাথে আরেকটা জিনিসের অ্যাসোসিয়েশন থাকে, সেটা হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ এবং পলিসিস্টিক লিভার, এগুলোর কিন্তু অ্যাসোসিয়েশন থাকে এই বেরি অ্যানিউরিজমের সাথে, এটা মাথায় রাখতে হবে। রিস্ক অফ অ্যানিউরিজম বাড়বে কখন, ফার্স্ট ডিগ্রি রিলেটিভের ক্ষেত্রে, এবং এই যে পলিসিস্টিক কিডনি ডিজিজের ক্ষেত্রে যেটা বলতেছিলাম। ঠিক আছে, এটা অ্যাসোসিয়েশনের মধ্যে পড়ে। ক্লিনিক্যাল ফিচার কি? আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কি, ক্লিনিক্যাল ফিচার হচ্ছে এখানে আপনার সাডেন সিভিয়ার একটা থান্ডার ক্লাপ হেডেক হবে। থান্ডার ক্লাপ হেডেক বলতে মানে বিনা মেঘে বজ্রপাতের মতো, মানে মাথায় বজ্রপাত হয়েছে এরকম একটা বিষয়। ঠিক আছে, এরকম একটা হেডেক হবে। এবং হেডেকটা হবে হচ্ছে ওয়ার্স্ট এভার, পেশেন্ট বলবে এরকম বাজে হেডেক আমার কখনো হয়। সাধারণত অক্সিপিটাল হইতে পারে, অথবা যে কোনো জায়গায় হইতে পারে, আওয়ার্স টু ডেইজ এই হেডেকটা থাকবে। এবং এই ওয়ার্স্ট এভার হেডেক বা থান্ডার ক্লাপ হেডেকের মানে এটা কিন্তু কোনো স্পেসিফিক ফাইন্ডিং না যে এটা হইলেই সাবারাকনাট হিমোরেজ, এটা না। ঠান্ডা ক্লাব হেডেক যদি 8 জনের হয়, তার মধ্যে একজন পেশেন্টের সাবারাকনাট হেমোরেজ হয়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ভমিটিং থাকবে কারণ আইসিবি বাড়বে, সেই জন্য বিপি বাড়বে। বিপি বাড়বে কেন, আইসিবি বাড়লে বিপি বাড়ে, এটা হচ্ছে আপনার কুশিং রিফ্লেক্স, আশা করি এটা আপনারা পড়ছেন ফিজিওলজিতে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়লে বিপি বাড়ে, তার সাথে পালস কমে এবং ইরেগুলার রেসপিরেশন হয়, এই তিনটাকে বলা হয় কুশিং রিফ্লেক্স। ঠিক আছে, আর কুশিং ট্রায়াড আরেকটা জিনিস আছে, কুশিং ট্রায়াড এছাড়া তো এন্ডোক্রাইনে কুশিং সিনড্রোম, কুশিং ডিজিজ আছে, সেগুলো আলাদা। তো কুশিং ট্রায়াডের মধ্যে কিন্তু আপনার যে আইসিবি বাড়ে, তার সাথে হেডেক হয়, ফটোফোবিয়া হয়, এরকম কিছু কিছু ছিল।
হচ্ছে কুশিং ট্রায়াড। আর কুশিং রিফ্লেক্স হচ্ছে যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ার ফলে বিপি বাড়ে, পালস কমে, এবং হচ্ছে ইরেগুলার রেসপিরেশন হয়, এটাকে বলা হয় কুশিং রিফ্লেক্স। তো এখানে আপনি এগুলো পাবেন। নেক স্টিফনেস পাবেন, পেইন পাবেন, এটা সাধারণত কয়েক ঘন্টা পরে পাওয়া যায়। আচ্ছা, ফিজিক্যাল এক্সারশনের সময় সাধারণত এই স্ট্রোকটা হয়। ঠিক আছে, লাইক স্ট্রেনিং, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এই সকল অ্যাক্টিভিটির পরে দেখা যায় এরকম সাবারাকনার হিমোরেজ হয়। ঠিক আছে। বা মনে করেন যে বিশ্বকাপ খেলা চলতেছে এখন, বাংলাদেশের খেলা দেখে কেউ স্ট্রোক করবে, ঠিক আছে, এটাও হইতে পারে সাবারাকনার হিমোরেজ। আচ্ছা, তারপর হচ্ছে মেবি লস অফ কনসাসনেস এট অনসেট, একদম শুরুতেই লস অফ কনসাসনেস থাকতে পারে। এটা আমি এত ভালোভাবে দাগানোর কারণ হচ্ছে স্ট্রোক পেশেন্টদের কিন্তু সাধারণত এরকম লস অফ কনসাসনেস থাকে না। এটা কিন্তু আপনারা জানেন যে লস অফ কনসাসনেস কিন্তু স্ট্রোকের কোনো ফিচার নয়, কিন্তু সাবারাকনার হেমোরেজ পেশেন্টদের ক্ষেত্রে এরকম লস অফ কনসাসনেস থাকতে পারে। এটা আমরা ডেভিডসনে আসতেছি, তখন আরো বলবো ডিটেলস। ওকে। এছাড়া ইরিটেবল ফটোফোবিয়া থাকতে পারে, ফোকাল সাইন থাকতে পারে, রেনাল থ্রি পলসি থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে। ইনভেস্টিগেশন আমরা একটু পরে আসতেছি। ট্রিটমেন্ট হচ্ছে নিমোডিপিন। নিমোডিপিনটা হচ্ছে আমরা টু প্রিভেন্ট ডিলেড ইসকেমিয়া, আমি একটা জিনিস বলছিলাম, এটা একটু ভুল বলছিলাম। নিমোডিপিন হচ্ছে ভেসো ডাইলেশন করে, ভেসো কনস্ট্রিকশন না। সো ভেসো ডাইলেশন করলে যেটা হবে, ডিলেড একটা ইসকেমিয়া হয় এরকম পেশেন্টের ক্ষেত্রে, যখন হিমোরেজ হয় এরপর দেখা যায় যে সেরেব্রাল ভেসো কনস্ট্রিকশন হয়, যার জন্য আবার কিন্তু ইসকেমিক কনভার্সন হইতে পারে। ঠিক আছে। আবার ইসকেমিক স্ট্রোক থেকেও কিন্তু হিমোরেজিক ট্রান্সফরমেশন হতে পারে। সো এগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। সো এই হিমোরেজিক স্ট্রোক যেন পরবর্তীতে আবার ইসকেমিক না হয়ে যায়, ডিলেড ইসকেমিয়া যেন প্রিভেন্ট করতে পারি, সেজন্য আমরা নিমোডিপিন দিয়ে থাকি। ঠিক আছে, ডোজ লাগবে না। এছাড়া প্লাটিনাম কয়েল আমরা দিয়ে থাকি অ্যানিউরিজমের মধ্যে, সার্জিক্যাল ক্লিপিং করতে পারি। এছাড়া আর্টারিওভেনাস ম্যালফরমেশন থাকলে ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় এই সকল স্ট্রোকের পেশেন্টদের সিআর ডেভেলপ করে, সিআর বলতে সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেডিয়াস সেক্রেশন, সো হাইপোনাট্রিমিয়া হয়। সো তাদের আমরা কিন্তু ওয়াটার রেস্ট্রিকশন করবো, যেহেতু সিআর এর ক্ষেত্রে কি সে বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, যার জন্য হাইপোনাট্রিমিয়া হয়, ডাইরেকশন। সেখানে আপনি ওয়াটার রেস্ট্রিকশন করতে পারেন। আচ্ছা, সেরেব্রাল ভেনাস থ্রম্বোসিস, এটা একটুখানি দেখেন। এটা কিন্তু আর্টেরিয়াল স্ট্রোকের তুলনায় এটা লেস কমন। এই ক্ষেত্রে আইসিবি বাড়বে, তার সাথে সিজার হতে পারে, ফোকাল ডেফিসিট থাকতে পারে। আচ্ছা, আর এখানে যেমন ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস কি কি হবে, এটা ইম্পর্টেন্ট, এটা অ্যানাটমি এবং মেডিসিন দুই জায়গায় আসে। এখানে ক্যাভার্নাস সাইনাসের থ্রম্বোসিস হলে এখানে কিন্তু ক্রিনাল নার্ভ 2 তে ড্যামেজ হতে পারে, যার জন্য প্যাপিলোডিমা হতে পারে। ক্রিনাল নার্ভ 3, 4, 6 ড্যামেজ হতে পারে, যার জন্য টোসিস, এক্সটার্নাল ইন্টারনাল অপথ্যালমোপ্লেজিয়া হতে পারে। ক্রিনাল নার্ভ 5 এর 1 অর্থাৎ অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ ড্যামেজ হয়ে সেন্সেশন কমে যেতে পারে চোখের চারিদিকে। এছাড়া প্রোপটোসিস, হেডেক হতে পারে, ফিভার হতে পারে, বাইলেটারাল হতে পারে অনেক সময়। আচ্ছা, আর স্যাজাইটাল এবং ট্রান্সভার্স সাইনাস ইয়েতে কি বলে এটাকে, থ্রম্বোসিসের ক্ষেত্রে কিন্তু সাধারণত সিজার পাওয়া যায়। আচ্ছা, এখানে আমরা যেটা করি, এখানে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ভেনোগ্রাফি করে থাকি। ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে পারেন, অ্যান্টিবায়োটিক দিতে পারেন, এগুলো তো ইম্পর্টেন্ট না। আচ্ছা, আলঝেইমার্স ডিজিজটা পড়তে পড়তে আমরা আগের দিন শেষ করছিলাম। এটা যদিও জেরিয়াট্রিক্স এর টপিক, এটা আগেকার দিনে এটা নিউরোমেডিসিনের অংশ ছিল ডেভিডসন। তো আমি এটা একবারে পড়াই ফেলি, কারণ এতে করে আপনার আমার এই মানে পিডিএফটা তাহলে আমি বন্ধ করে দিতে পারবো, কারণ এটা আমার পড়ানো শেষ হয়ে যাবে। আলঝেইমার্স ডিজিজটা হচ্ছে আপনার মোস্ট কমন একটা ডিজিজ ফর ওল্ডার পিপল। ঠিক আছে, এটা 45 ইয়ার্স এর নিচে সাধারণত হয় না। 15% ক্ষেত্রে ফ্যামিলিয়াল হতে পারে। আহ, আর হচ্ছে এটার সাথে অ্যাপোলাইকোপ্রোটিন ইটা 4 এটার একটা অ্যাসোসিয়েশন থাকে, এটা একটু মাথা রাখবো, যে অ্যাপোলাইকোপ্রোটিন ইটা 4 এটার অ্যাসোসিয়েশন থাকতে পারে আলজিমার্স ডিজিজে। ঠিক আছে। আর ম্যাক্রোস্কোপিক্যালি আপনি যদি দেখেন আলজিমার্স ডিজিজের ব্রেইনটাকে, তাহলে অ্যাট্রোফিক পাবেন। দেখবেন যে সেরেব্রাল কর্টেক্স, হিপোক্যাম্পাস, এই সকল জায়গায় অ্যাট্রোফি হয়ে গেছে একদম, মানে সালকাস গুলো প্রমিনেন্ট হয়ে যাবে, জাইরাস ছোট হয়ে যাবে। হিস্টোলজিক্যালি দেখলে আপনি এখানে নিউরোফিব্রিলারি ট্যাঙ্গলস পাবেন, নিউরোফিব্রিলারি ট্যাঙ্গলস বা ট্যাঞ্জেলস। ঠিক আছে, সেনাল প্লাকস এগুলো পাইতে পারেন। আর হিস্টোকেমিক্যালি যদি আপনি দেখেন, তাহলে এখানে আপনি দেখবেন ইউবিকুয়েটিন পাচ্ছেন। ঠিক আছে, পজিটিভ ফর ইউবিকুয়েটিন। ঠিক আছে, অ্যামাইলয়েড প্লাক, ইউবিকুয়েটিন পাওয়া যায়। তাইলে ম্যাক্রোস্কোপিক্যালি আপনি শ্রিঙ্কেজ পাবেন, ব্রেন শ্রিঙ্কেজ, বা আপনার অ্যাট্রোফিক পাবেন। হিস্টোলজিক্যালি আপনি পাবেন নিউরোফিব্রিলারি ট্যাঙ্গলস, এবং এখানে পাবেন হচ্ছে আপনার ইটা 4, অ্যাপোলাইকোপ্রোটিন ইটা 4। আর হিস্টোকেমিক্যালি করলে ইউবিকুইটিন পাবেন, এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে যেটা হয় কোলিনার্জিক ট্রান্সমিশন হ্যাম্পার্ড হয়,
নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন, তারপর 5-HT বা সেরোটোনিন, গ্লুটামেট সাবস্টেন্স, এগুলো হ্যাম্পার্ড হয়, যার জন্য এগুলো হয়। নিউ ইনফরমেশন সে মনে রাখতে পারে না, আগে যেগুলা সে জানতো সেগুলো তার মনে থাকবে, কিন্তু নতুন ইনফরমেশন সে আর মাথায় রাখতে পারবে না। আর এই তো মোটামুটি। ওকে। অ্যাপাক্সিয়া, অ্যাফাসিয়া, তারপর হচ্ছে ভিজুয়াল স্পেশাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, ডিপ্রেশন, অ্যাগ্রেসিভ হতে পারে অনেক সময়, ঠিক আছে। ফিজিক্যাল ডিজিজের সাথে অনেক সময় ওর্স হয় জিনিসগুলো। অ্যান্টিকোলিনেস্টেরয়েড আপনি দিতে পারেন, যেমন ডোনেপেজিল, রিভার্সটিগমিন, গ্যালাটামিন, এগুলো দিতে পারেন। এনএমডি অ্যান্টাগনিস্ট দিতে পারেন, এগুলো তো ইম্পর্টেন্ট না। এই মোটামুটি ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে রাখতে হবে, যেখানে সে চেনে এরকম। এবং অ্যান্টিডিপ্রেসেন্ট দিতে হবে। আচ্ছা। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া কাছাকাছি আরেকটা কন্ডিশন। এটা আরেকটা নাম হচ্ছে পিক্স ডিজিজ, যেটা অনেকে বলে থাকে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই জিনিসটা হয়েছিল, পিক্স ডিজিজ, ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। সো এটা হচ্ছে মূলত আমাদের ফ্রন্টাল ইনভলভমেন্টের জন্য পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, আর টেম্পোরাল ইনভলভমেন্টের জন্য ল্যাঙ্গুয়েজ ডিস্টারবেন্স হয়, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আপনি টাউ প্রোটিন পাবেন, ঠিক আছে, টাউ প্রোটিন পাবেন। আর এটা সাধারণত মানে রিলেটিভলি প্রিজার্ভ থাকে মেমোরি আর্লি স্টেজ, আস্তে আস্তে গিয়ে এটাই হয়, এটা কোনো ট্রিটমেন্ট নাই, ঠিক আছে। লিউ বডি ডিমেনশিয়া কি, এখানে আপনি ডিমেনশিয়ার সাথে যখন পার্কিনসন্স ডিজিজ পাবেন তখন এটাকে বলা হয় লিউ বডি ডিমেনশিয়া। আচ্ছা। এখানে আপনি প্রোটিন পাবেন আলফা সাইনেপিন, ঠিক আছে, এবং ইউবিকুইটিন, দুইটাই পাবেন এখানে। আর এখানে কোনো ট্রিটমেন্ট নাই, লেবোটোপা দিলে বরং এটা আরো খারাপ হতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আমার নোট থেকে আমি পড়াইলাম, যেটা হচ্ছে আপনাদের নিউরোমেডিসিন পুরাটাই বলতে গেলে পড়াই ফেললাম। আচ্ছা। সো এখন আপনাদের আজকের ক্লাসের যে মানে টপিক, সেটা আমরা একটু ডেভিডসন থেকে দেখবো। সো আমার নোট থেকে যতটুকু পড়াইছি এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য একদম মানে খুব ইম্পর্টেন্ট টপিকের মধ্যে এগুলো পড়ে, কারণ এগুলা হচ্ছে আপনার কি বলবো যে আহ, মানে একদম পয়েন্ট টু পয়েন্ট করে আপনাদের দিলাম যে হ্যাঁ এগুলো আমার এমসিকিউ তে আসতে পারে, বা এগুলো এসবিএ তে আসতে পারে, বা এখান থেকে কোশ্চেন বেশি হতে পারে। এখন আমরা একটু ডেভিডসন থেকে ঘুরে আসবো, যে ডেভিডসনে কি বলা আছে সেগুলো একটু আমরা জানবো। সো স্ট্রোক মেডিসিন, এটার মধ্যে একটু আপনারা দাগায় নেবেন, আপনাদের আমি পিডিএফটা প্রয়োজনে দিয়ে দিব, সমস্যা নাই। এবার এখান থেকে আমি আর খুব ডিটেলস পড়াবো না, জাস্ট আপনাদের একটু বলে দিব জেনারেল এক্সামিনেশনে কি কি পাওয়া যায়। এখান থেকে আপনার এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। এমসিকিউ যে হোয়াট আর দ্য জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস অফ স্ট্রোক, ঠিক আছে, এটা একটু পড়ে রাখবেন। র্যাপিড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট অফ সাসপেক্টেড স্ট্রোক, এটা একটু এক নজর দেখে রাখবেন, এখান থেকে ওরকম কোশ্চেন আসার কথা না। তারপর আচ্ছা, সরি, 1 মিনিট। আচ্ছা। তো আমরা এখান থেকে দেখি, দেখেন স্ট্রোকের ডেফিনেশন একটা বলা আছে, স্ট্রোক ইজ আ সাডেন অনসেট ফোকাল সেরেব্রাল ডিসফাংশন ডিউ টু ভাস্কুলার ডিজিজ অফ দ্য ব্রেইন। এটা আমরা আরো সুন্দর সুন্দর সংজ্ঞা পড়ছি এমবিবিএস লাইফে, যে স্ট্রোক ইজ এ সাডেন অনসেট ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট ডিউ টু নন ট্রমাটিক ভাস্কুলার কজ, এরকম অনেক সুন্দর সুন্দর সংজ্ঞা আছে। এগুলো আমাদের অত দরকার নাই। ফাংশনাল অ্যানাটমি ফিজিওলজি, এর মধ্যে অ্যান্টেরিয়র সার্কুলেশন বলতে আমরা কি বুঝি, অ্যান্টেরিয়র এবং মিডল সেরেব্রাল আর্টারির যে টেরিটরিটা, এটাকে আমরা বলে থাকি অ্যান্টেরিয়র সার্কুলেশন, ঠিক আছে। আর ব্রেন স্টেম, পেছনের অংশ যেটা সেরেবেলাম পন্স, আপনার হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি যেখানে সাপ্লাই দিচ্ছে সেটা হচ্ছে পোস্টেরিয়র সার্কুলেশন, এটা আমরা ছবিতে দেখবো একটু পরে। সার্কুল অফ হুইলেজ আমরা ছবিতে দেখবো। আচ্ছা, ইনভেস্টিগেশনের মধ্যে দেখেন ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনের একটা বিষয় আছে ব্রেন ইমেজিং এর মধ্যে, যে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান ইজ র্যাপিড সেন্সিটিভ ফর ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ and can show cerebral ischemia, but in patients আচ্ছা না, but in patients with the clinical diagnosis of acute stroke, a CT scan that shows no intracerebral hemorrhage makes an ischemic stroke the likelier diagnosis। সিটি স্ক্যান যে আমরা করি, সিটি স্ক্যানে কিন্তু ইমিডিয়েটলি আপনি ইসকেমিয়ার ফিচার পাবেন না, বাট হিমোরেজের ফিচারটা ইমিডিয়েটলি পাওয়া যায়। তো আপনি যদি ক্লিনিক্যালি দেখেন যে হ্যাঁ এটা স্ট্রোক, সেক্ষেত্রে আপনি সিটি স্ক্যানটা করবেন এই জন্য যে এটা হিমোরেজিক না সেটাকে বাদ দেওয়ার জন্য। আর যদি হিমোরেজ হয় তাহলে তো আপনি হিমোরেজ দেখতেই পাবেন, তাহলে হিমোরেজিক। হিমোরেজ না পেলে আপনি যদি ইসকেমিয়া নাও পান তারপর ওটা স্ট্রোক, কারণ ইসকেমিয়ার ফাইন্ডিং সিটি স্ক্যানে আসতে সময় লাগে, ঠিক আছে। তো এই জন্য
সিটি স্ক্যানটা হচ্ছে আপনার হিমোরেজের জন্য ভালো। আর হিমোরেজ না পাইলে আপনি যদি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখেন স্ট্রোক, তাহলে এটা ইসকেমিক স্ট্রোক। আর এমআরআইটা হচ্ছে মোর সেন্সিটিভ দ্যান সিটি, মূলত ইসকেমিয়ার জন্য। অর্থাৎ আপনি এমআরআই করলে ইসকেমিয়া ভালো বুঝতে পারবেন, সিটি স্ক্যানে কিন্তু ইসকেমিয়া অতটা ভালো বোঝা যায় না। আচ্ছা। আর এগুলো এত দরকার নাই। ডিডাব্লিউ এমআরআই এটা আমরা ইউজ করতে পারি আরো ভালো ইসের জন্য। ভাস্কুলার ইমেজিং অত বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আলট্রাসোনোগ্রাফি, সিটি অ্যাঞ্জিওগ্রাফি, এমআর অ্যাঞ্জিওগ্রাফি এগুলো করতে পারেন। আচ্ছা। আর ব্লাড টেস্ট, এগুলো আমি আর অত ডিটেলসে যাচ্ছি না, আমার যেগুলো চোখে ধরতেছে ইম্পর্টেন্ট আমি এগুলো বলতেছি। ব্লাড টেস্টের মধ্যে কি কি করবেন জাস্ট একটু নামটা দেখে রাখবেন, এটা এমন আমাদের ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, স্ট্রোকের এই ক্লাসিফিকেশন আমি মোটামুটি আপনাদের পড়াইছি। একটু দেখে নেবেন ইনফ্রাকশনের মধ্যে আপনার এন্টার সার্কুলেশন, পোস্টার সার্কুলেশন কতটুকু কি, হ্যাঁ এগুলো একটু দেখে নেবেন। পার্সেন্টেজ গুলো আসলে বিভিন্ন বুক টু বুক ভ্যারি করে, বা এক একটা এডিশন এগুলো ভ্যারি করে, সো এগুলা অত বেশি জানার দরকার নেই। ইনফ্রাক্ট হচ্ছে 85%, হিমোরেজ 15, এটা হচ্ছে মোটামুটি জানার বিষয়। আর সাবারাকনাট হচ্ছে 5%। হিমোরেজের মধ্যে কিন্তু প্যারেনকাইমাল হিমোরেজ এবং সাবারাকনয়েড হিমোরেজ দুই ধরনের আছে। মানে সাবারাকনয়েড মানেই হিমোরেজিক স্ট্রোকের বাইরে আর কিছু না, তা কিন্তু না। ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট একটু আপনারা দেখবেন। এর মধ্যে একটা জিনিস মনে রাখবেন, ল্যাকুনার স্ট্রোক হচ্ছে অলওয়েজ থ্রম্বোসিস ইনসিটু দেওয়া হয়, বাইরের কোনো এম্বোলিজম দিয়ে ল্যাকুনার স্ট্রোক হবে না। ঠিক আছে, অলওয়েজ ল্যাকুনার আর্টারিতে যখন থ্রম্বোসিস হবে তখন স্ট্রোক হবে, কারণ বাইরে থেকে এম্বোলিজম এত ছোট আর্টারিতে আসতে পারে না, লেন্টিকুলার স্ট্রাইড ব্রাঞ্চে আসতে পারে না। ঠিক আছে। আচ্ছা। আহ, এগুলো আমরা মোটামুটি জানলাম। এখানে আর কিছু বলা যায় কিনা, মোটামুটি এগুলা রিডিং করবেন, এগুলা এমন মানে ওরকম বলার মতো কিছু না। আচ্ছা, এখানে আসেন। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সার্কেল অফ উইলিস, আপনারা পড়ছেন অ্যানাটমিতে। এখান থেকে যে ভার্টিক্যাল আর্টারি দুটো আসে, ভার্টিক্যাল আর্টারি কোথা থেকে আসে? ভার্টিক্যাল আর্টারি আমাদের হচ্ছে সাবক্লিভিয়ান আর্টারি থেকে আসে। ঠিক আছে, সাবক্লিভিয়ান আর্টারি থেকে আমাদের দুটো ভার্টিক্যাল আর্টারি তৈরি হয়, ভার্টিক্যাল আর্টারি দুটো এসে আমাদের এইখানে এসে বেজিলার আর্টারিতে কনভার্ট হয়। বেজিলার আর্টারি আবার দুই ভাগে ভাগ হয়, যেটা হচ্ছে আমরা বলি পোস্টার সেরেব্রাল আর্টারি। পোস্টার সেরেব্রাল আর্টারি, আর এই দিক থেকে আপনার আসতেছে ইন্টারনাল ক্যারোটিড, সেটা এসে আপনার তৈরি করে মিডল সেরেব্রাল আর্টারি আর অ্যান্টার সেরেব্রাল আর্টারি। সো এই মিডল সেরেব্রাল বা আপনার ইন্টারনাল ক্যারোটিডের সাথে আমাদের পোস্টার সেরেব্রালের একটা কমিউনিকেশন, এটাকে বলা হয় পোস্টার কমিউনিকেটিং আর্টারি। আর দুটো অ্যান্টেরিয়র মধ্যে যে কমিউনিকেশন সেটা হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, হুইচ ইজ দ্য মোস্ট কমন সাইট অফ অ্যানিউরিজম। এই ছবিটা এই যে এখানে মনে রাখবেন, আমি এখানে গোল্লা দিয়েছিলাম, তাহলে মনে থাকবে ইট ইজ দ্য মোস্ট কমন সাইট অফ অ্যানিউরিজম। আচ্ছা। আর এই ছবিটা আপনারা মোটামুটি জানেন, এই ছবিটা থেকে অনেক কোশ্চেন আসে। এটা হচ্ছে মূলত আমাদের মানে টেরিটরি ব্লাড সাপ্লাই, যে নীল অংশটা হচ্ছে মিডল সেরেব্রাল, এদিকে হচ্ছে এবং এইদিকে যেগুলো এগুলো হচ্ছে সব অ্যান্টার সেরেব্রাল, আর পেছনের এগুলো হচ্ছে পোস্টার সেরেব্রাল। ঠিক আছে, এটার ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে আপনার এটা হচ্ছে মোটর এরিয়া, এটা হচ্ছে সেন্সরি এরিয়া। ঠিক আছে, তাহলে মোটর এরিয়া সেন্সরি এরিয়া দুইটাই মূলত হচ্ছে আপনার মিডল সেরেব্রাল এবং অ্যান্টার সেরেব্রাল অপারেশনে হয়। এখন আপনারা হোমানকুলাস সম্পর্কে জানেন, হোমানকুলাস হচ্ছে আপনার মিডিয়াল সার্ফেস, হচ্ছে পা মানে পায়ের সেন্সেশন বা পায়ের মোটর সাপ্লাই এখান থেকে আসে মিডিয়াল সার্ফেস থেকে। আর ল্যাটারাল সার্ফেস থেকে বডির বাকি পার্টস এর মোটর সাপ্লাই, সেন্সরি সাপ্লাই আসে। তো আপনাকে যদি বলে যে পায়ের দিকে অতটা উইকনেস নাই, হাতের দিকে উইকনেস বেশি, তাহলে বুঝতে হবে মিডল সেরেব্রাল আর্টারি টেরিটরিতে অপারেশন হয়েছে। আর যদি বলে পায়ের দিকে উইকনেস বেশি, তাহলে বুঝতে হবে অ্যান্টার সেরেব্রাল আর্টারি অপারেশন হয়েছে। ঠিক আছে, তাইলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরকম কোশ্চেন কিন্তু আপনি পরীক্ষায় পাবেন, যে স্ট্রোকের পেশেন্ট আপনার কাছে আসছে, তার আহ একদিকে উইকনেস, মনে করেন বাম দিকে উইকনেস, তাহলে কোন জায়গায় স্ট্রোক? তাহলে বুঝবেন যে রাইট সাইডের হেমিস্ফিয়ার স্ট্রোক। ঠিক আছে, এখন ডান দিকে উইকনেস বলতে আপনার এটা যাবে হচ্ছে এই মিডল সেরেব্রাল অ্যান্টার সেরেব্রাল টেরিটরিতে। এখন যদি বলে যে ডান দিকের উইকনেসের মধ্যে তার হাতের দিকে উইকনেস বেশি, পায়ের দিকে উইকনেস কম, তাহলে বুঝতে হবে যে এই মিডিয়াল সার্ফেসে তেমন কিছু হয় না, ল্যাটারাল সার্ফেসে হয়েছে, ল্যাটারাল সার্ফেসে হাতের ইমপ্রিন্টেশন থাকে, যার জন্য আপনি বলবেন তখন মিডল সেরেব্রাল আর্টারি অপারেশন। ঠিক আছে, এরকম। আবার আপনি মনে করেন এইদিকে হচ্ছে ব্রোকাস এরিয়া, যদি বলে যে হ্যাঁ সে কথা বলতে পারতেছে না, তাহলে বুঝবেন ব্রোকাস এরিয়া ড্যামেজ হচ্ছে, তার মানে ডমিনেন্ট হেমিস্ফিয়ার আর মিডল সেরেব্রাল আর্টারি অপারেশন হয়েছে। ঠিক আছে, ভার্নিক্স এরিয়া এখানে থাকে। অরিজিন অর্থাৎ কথা রিলেটেড সমস্যা হলে মিডল সেরেব্রাল আর্টারি, ভিশন রিলেটেড সমস্যা হলে সাধারণত অক্সিপিটাল আর্টারি, মানে সরি পোস্টার সেরেব্রাল আর্টারির কথা চিন্তা করে অক্সিপিটাল লোব। ঠিক আছে, তাহলে পোস্টার সেরেব্রাল আর্টারি অপারেশন হলে আমরা বলি যে এখানে আমাদের আহ কি বলে যে হচ্ছে মানে ভিশনের সমস্যা হবে। এখন ভিশনের সমস্যা কিন্তু আপনার মিডল সেরেব্রাল অপারেশন হইতে পারে। কিভাবে হতে পারে? মনে করেন এই হচ্ছে চোখ, এখন চোখ থেকে অপটিক নার্ভটা তো এইভাবে গিয়ে তারপর এদিকে যাবে, আর এদিকে যাওয়ার সময় সে কিন্তু এই যে আপনার মিডল সেরেব্রাল টেরিটরি দিয়ে যাচ্ছে। সো মিডল সেরেব্রাল টেরিটরি দিয়ে যাওয়ার সময় এখানে কিন্তু তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হতে পারে। আর অক্সিপিটাল লোব হলে তো অবশ্যই ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট হবেই।
ঠিক আছে। আচ্ছা, সো এগুলা হচ্ছে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন। এখান থেকে আপনার ক্লিনিক্যাল কোশ্চেন আসবে, ঠিক আছে, এই জায়গাগুলো থেকে। জেনেটিক টেস্টের দরকার নেই আপনাদের। লাম্বার পাংচার জাস্ট একটু দেখতে পারেন, সাবারকনট হেমোরেজের ক্ষেত্রে আমরা ইউজ করি। কার্ডিয়াক ইনভেস্টিগেশন, ঠিক আছে, এটা হচ্ছে মূলত প্রলং হাইপারটেনশন অর প্রিভিয়াস মায়োকার্ডিয়াল ইনফার্কশন, শর্ট এফ 20 প্রিভেনশন অফ ফিউচার সিস্টেম স্ট্রোক। আচ্ছা, ইসিজি করে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বুঝতে পারি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থেকে পরবর্তীতে স্ট্রোক হইতে পারে, ঠিক আছে, হাইপারট্রফি থেকে হইতে পারে। তো এগুলো আমরা এখান থেকে ডিনোট করতে পারি, এত ইম্পর্টেন্ট কিছু না। এবার আসেন প্রেজেন্টিং প্রবলেম। প্রেজেন্টিং প্রবলেমের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে উইকনেস। ঠিক আছে, উইকনেসটা হবে ইউনিল্যাটারাল, যেমন এক সাইডে সাধারণত উইকনেস, ঠিক আছে, দুই সাইডে না, এক সাইডে। There is only usually an upper motor neuron pattern affecting the lower the আচ্ছা, এখানে কি বলতে চাইছে যে লার্জ। আচ্ছা, উইকনেস বিভিন্ন জায়গায় হতে পারে, এটা একটু বলতে চাইছে এখানে, যে ডান দিকে বাম দিকে বিভিন্ন জায়গায় হতে পারে। আর অনেক সময় দেখা যায় যে লোয়ার ফেস অনলি উইকনেস থাকতে পারে, সেক্ষেত্রে বুঝতে হবে সিরোবালবার প্যারালাইসিস। ঠিক আছে, অর্থাৎ ফেশিয়াল নার্ভের আপার মোটর নিউরন প্যারালাইসিস। আচ্ছা, তাহলে উইকনেস এর মধ্যে আমরা এই কথাগুলো বলবো, ঠিক আছে, কেন উইকনেস, কি, এগুলো একটুখানি আমরা দেখবো। উম, এবং কোথায় উইকনেস এটা, পায়ে হইতে পারে, হাতে হতে পারে। পায়ে হাতে কোন জায়গায় বেশি কি হবে আমি বলে দিছি অলরেডি। আর ফেসে হতে পারে। আচ্ছা, এবার আমরা আসি স্পিচ ডিস্টারবেন্স। স্পিচ ডিস্টারবেন্সের মধ্যে সাধারণত ডমিনেন্ট হেমিস্ফিয়ারে হলে আমরা এরকম পাই, যেমন রিসেপটিভ ডিসফেসিয়া, শুনতে পাচ্ছে না বা বুঝতে পারতেছে না, এক্সপ্রেসিভ, বলতে পারতেছে না, ডিসআর্ট্রিয়া হতে পারে। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখানে দরকার নেই। আচ্ছা, এবার আসা হচ্ছে ভিজুয়াল ডেফিসিট। ভিজুয়াল ডেফিসিট হচ্ছে অপথ্যালমিক আর্টারি অপারেশনের জন্য হয়। এবং এখানে উম, আচ্ছা, ভিজুয়াল ডেফিসিট নিয়ে আমাদের পড়ানো। ভিজুয়াল ডেফিসিটটা হচ্ছে মোটামুটি আমাদের সাডেন ব্লাইন্ডনেস এরকম নিয়ে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে। আর এই জিনিসটা যখন ট্রানজিয়েন্ট মোনোকুলার ব্লাইন্ডনেস হিসেবে প্রেজেন্ট করে তখন আমরা এটা বলি অ্যামোরোসিস ফিলার্স। অ্যামোরোসিস ফিলার্স। ওকে, সো তাইলে এগুলা আমি যেটা পড়ে পড়ে দেখলাম যে এমন আহামরি ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট যে দু একটা লাইন বললাম এগুলো এখান থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর বাইরে কিছু না। উইকনেস থেকে ওই যে দু একটা কথা, কোথায় উইকনেস বেশি হলে কি হবে, ঠিক আছে, স্পিচ ডিস্টারবেন্স হলে কি কি হবে, তারপর নিস্টাগমাস হইলে কি কি হবে। ওকে, সো আমরা, আমার মনে হয় এগুলো বাদ দিই। এখন হচ্ছে ভিজুয়াল স্পেশাল ডিসফাংশন, অত দরকার নাই। অ্যাটাক্সিয়া। আচ্ছা, এখানে এগুলো এত দরকার নাই, ছবিগুলো একটু দেখতে পারেন। আচ্ছা,
এইবার আসেন, এই যে তিনটা ফিচার, এই তিনটা ফিচার একটা আমি আপনাদের স্পেশালি বলবো। এখানে যে ফিচার গুলা, এগুলো একদমই মানে আপনাদের একদমই জানা, আমার মনে হয় এগুলো এমন কিছু না যেগুলো আপনাদের এখন পড়াইতে হবে। ঠিক আছে। সো এই উইকনেস কি কারণে হচ্ছে, কোথায় উইকনেস হচ্ছে, ঠিক আছে, তারপর এগুলা তো অবশ্যই আছে। তারপর হচ্ছে স্লিপ ডিস্টারবেন্সের বিষয় আছে, যেহেতু পেইন বা এরকম বিষয় থাকবে। আর ভিজুয়াল ডেফিসিটের বিষয়টা আছে, এটা কতটুকু হচ্ছে। আর ওকে, এগুলা মোটামুটি গেল। স্পেস ডিস্টারবেন্স, ভিজুয়াল, ভিজুয়াল স্পেশাল, এগুলা মানে নন স্পেসিফিক এবং এগুলো এমন কিছু না। ঠিক আছে, এগুলা আপনারা মোটামুটি সবাই জানেন যে কোথায় হইলে কি হবে। ঠিক আছে। এবার এই জিনিসটা একটু আসবো আমরা, সেটা হচ্ছে হেডেক, সিজার, কোমা। এই তিনটার মধ্যে একটু ফিচার রিলেটেড কিছু কথা আছে যেগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। এগুলো একটা আনকমন ফাইন্ডিংস, কিন্তু আনকমন গুলাই মানে দেখা যায় যে পরীক্ষায় ঝামেলা করে, কারণ কমন গুলোতে আপনি পারেন, সবাই দেখছি আমরা পড়ে গেছি, এগুলো আমরা পারবো। আনকমন গুলো একটু ঝামেলা করে, সো এটা আমরা আজানের পরে শুরু করতেছি। আচ্ছা, আজানের পর আমরা আবারও আসলাম। সো আমরা যেখানে ছিলাম, স্ট্রোকের প্রেজেন্টিং প্রবলেমস আমরা ছিলাম। উইকনেস তো আমরা বললাম, এবং উইকনেস কোন দিকে বেশি থাকলে কি হবে সেটা কিন্তু আমরা দেখলাম। আম, আর হচ্ছে ফেশিয়াল উইকনেস থাকলে কিরকম হবে সেটা আমরা দেখলাম। ঠিক আছে, ফেশিয়াল উইকনেস থাকলে কিন্তু এই যে ফেশিয়াল নার্ভ বা আপার মোটর নিউরন টাইপ অফ ফেশিয়াল নার্ভ এরকম হবে। আপার মোটর নিউরন টাইপ হলে হচ্ছে আপনার ওই যে নিচের ফেসে অলরেডি এফেক্টেড হবে, অপোজিট সাইডে। আর সরাসরি ফেশিয়াল নার্ভ হলে হচ্ছে লোয়ার মোটর নিউরন সেম সাইডে হবে। আচ্ছা। আর এরকম বিভিন্ন রকম হেড অনলি, যে লেগ অনলি, হেড অনলি, এগুলো কিন্তু আসে। বা কোয়াড্রা কোয়াড্রিপ্যারেসিস আর কি, এরকম হইলেও কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় ভাবে আসে, যে কোন কোন জায়গায় স্ট্রোক, লোকালাইজেশনটা ইম্পর্টেন্ট। স্পেস ডিস্টারবেন্সের মধ্যে যে ব্রোকাস এরিয়া গেলে, ভার্নিক্স এরিয়া গেলে কি হবে, কোন জায়গায় কি ধরনের অ্যাফাসিয়া ডিসপেসিয়া হবে, কোন আর্টারি টেরিটরি, এগুলা লাগে। এগুলা হচ্ছে কিন্তু অলরেডি আমি আপনাদের বলে ফেলছি যে এই ছবিটা পাওয়ার সময়। ঠিক আছে, তো এগুলা আর বলতেছি না। ভিজুয়াল ডেফিসিট আমরা বলছিলাম যে এই যে এখানে
বা এই যে এখান থেকে যেহেতু যায়, সুতরাং মিডল সেরিব্রাল অক্লুশন হলেও কিন্তু ভিজুয়াল ডেফিসিট হইতে পারে। আর অ্যামোরোসিস ফিউগাক্স বা মোনোকুলার ব্লাইন্ডনেস ট্রানজিয়েন্ট, এটা বলা হয় মূলত হচ্ছে ওই যে আপনার ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের মতো, যে 24 ঘন্টার কম সময় সে হয়তো চোখে কিছু দেখলো না, তারপর দেখলো, অপথ্যালমিক আর্টারি অক্লুশনের জন্য এটা। আর ভিজুয়াল স্পেশাল ডিসফাংশন সাধারণত নন ডমিনেন্ট কর্টেক্সের জন্য, অ্যাটাক্সিয়া হচ্ছে সেরেবেলাম বা এই সকল জায়গার প্রবলেমের জন্য। এগুলো হচ্ছে মোটামুটি আপনারা জানেন আশা করি, ঠিক আছে, এগুলো আর নতুন করে বলার কিছু নাই। আমি মানে আপনাদের যতটুকু বললাম যে হ্যাঁ এই সিমটমটা এই জায়গায় লেশন হলে হবে, এটা এই জায়গায় লেশন হলে হবে, এইটুকু একটু মনে রাখবেন। কারণ কোশ্চেনে এইভাবেই দিবে যে আপনার হচ্ছে উইকনেস এই জায়গায়, তাহলে কোন জায়গায় লেশন, স্পিচ ডিস্টারবেন্স হচ্ছে তাহলে কোন জায়গায় লেশন, তারপর হচ্ছে ভিজুয়াল ডেফিসিট হচ্ছে কোন জায়গায় লেশন হতে পারে, এই টাইপের কোশ্চেন হবে। অ্যাটাক্সিয়া হচ্ছে কোন জায়গায় লেশন হতে পারে, এগুলোই কিন্তু যেটা আমি আপনাদের মুখে বললাম এখানে দাগানো আছে। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম যে হেডেক, সিজার, কোমা। এখন দেখেন হেডেকটা কিন্তু স্ট্রোকের কোনো ডমিনেন্ট ফিচার না, এটা মাথায় রাখতে হবে। হেডেকটা সাধারণত স্ট্রোকের ফিচার না, এক্সেপ্ট সাবারআকনয়েড হেমোরেজ। সাবারআকনয়েড হেমোরেজ হলে থান্ডারক্ল্যাপ হেডেক হবে। আদারওয়াইজ এই সাডেন সিভিয়ার হেডেকটা কিন্তু সাধারণত স্ট্রোকের ফিচার না, স্পেশালি ইসকেমিক স্ট্রোকের ফিচার না। কার্ডিনাল, তবে আবার সাবারআকনয়েডের ক্ষেত্রে কার্ডিনাল ফিচার, আর ইন্ট্রাসেরেব্রাল ক্ষেত্রে হইতে পারে। আর ইসকেমিকে সাধারণত কোনো হেডেক থাকে না, ঠিক আছে। আহ আচ্ছা, এখানে আবার দিছে হচ্ছে কমন। এটা তাহলে নতুন ডেফিনেশন এটা চেঞ্জ করছে, আগে এরকম ছিল না। হেডেক ইজ কমন ইন অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক, হইতে পারে, কিন্তু নট এ ডমিনেন্ট ফিচার। আমি এটাই বলতে চাচ্ছি যে হেডেকটা কিন্তু মানে স্ট্রোকের ওরকম ফিচার না, ডমিনেন্ট কোনো ফিচার না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আগের ডিভিশন গুলোতে এরকম বলা ছিল যে হেডেক থাকলে আমরা সাধারণত স্ট্রোক চিন্তা করি না, ঠিক আছে। এইটা তবে রিসেন্ট ডিভিশন আমি দেখতেছি যে হেডেকটা কমন ফিচারের মধ্যে বলছে, বাট নট এ ডমিনেন্ট ফিচার, ঠিক আছে, এই অর্থে বলতে চাইছে। আবার সাবারআকনয়েড হেমোরেজের ক্ষেত্রে একটা কার্ডিনাল ফিচার। আচ্ছা, থ্রম্বোসিসের ক্ষেত্রে, সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিসের ক্ষেত্রে হেডেক হতে পারে, জায়ান্ট সেল আর্টারাইটিস হতে পারে, মাইগ্রেনে হতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু স্ট্রোকের মিমিকের মধ্যে পড়ে। সিজার যদি বলি, এটাও দেখেন আনইউজুয়াল এক্সেপ্ট কমপ্লিকেশন অথবা ইন্টারক্রেনিয়াল হেমোরেজ। যদি কমপ্লিকেশন ডেভেলপ করে স্ট্রোক থেকে অথবা ইন্টারক্রেনিয়াল হেমোরেজ ডেভেলপ করে, সেই ক্ষেত্রে সিজার বা কনভালশন হতে পারে, আদারওয়াইজ এটা কিন্তু হবে না, ঠিক আছে। ফোকাল অনসেট সিজার ক্যান অকার ডিউরিং স্ট্রোক রিকভারি এন্ড ডিউরিং অ্যাকিউট ইরিটেবল হেমোরেজ, থ্রম্বোসিসে হতে পারে, আদারওয়াইজ এগুলো কিন্তু আনইউজুয়াল, এটা মনে রাখতে হবে। কোমাটাও কিন্তু স্ট্রোকের ক্ষেত্রে আনইউজুয়াল এক্সেপ্ট লার্জ ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ এবং ব্রেন স্টেম স্ট্রোক। তাহলে এই দুইটা ক্ষেত্রে আপনি পাবেন আহ মানে কোমা, আদারওয়াইজ এখানে কিন্তু স্ট্রোকে কোমা হয় না, ঠিক আছে। স্ট্রোকের পেশেন্ট কিন্তু আনকনসিয়াসনেস নিয়ে প্রেজেন্ট করে না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু লার্জ ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, ব্রেন স্টেম স্ট্রোক হইলে তখন আনকনসিয়াসনেস বা কোমা নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে মাথায় রাখার বিষয়। মানে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ বা সাবারআকনয়েড হেমোরেজ এই জিনিসগুলো একটু অ্যাটিপিক্যাল ফাইন্ডিং নিয়ে প্রেজেন্ট করে। আদারওয়াইজ স্ট্রোকের ফিচারের মধ্যে কিন্তু এই যে কোমা, সিজার, তারপর হেডেক, এগুলো সাধারণত থাকে না। আচ্ছা, অনেক সময় কোমা কিন্তু আপনার স্পেস অকুপাইং লেশন থেকেও আসতে পারে। তাহলে স্ট্রোকে আমরা আসি প্যাথোফিজিওলজি থেকে, অনেক সময় এমসিকিউ আসে, একটু দেখে রাখবেন। আমি এটা খুব ডিপে যাব না, জাস্ট একটু আহ এখান থেকে আমি আপনার যা দাগায় দিচ্ছি সেগুলো একটু একটু বলে দিচ্ছি। এগুলো এত বলার দরকার নাই। স্ট্রোকের আহ মানে 22nd এডিশন, 23rd এডিশনে কিন্তু আপনার প্যাথোজেনেসিসটা অনেক সুন্দর ছিল। 23rd আমি দেখলাম যে এটা একটু মানে অন্যরকম করে ফেলছে, ঠিক আছে। যাই হোক, রিস্ক ফ্যাক্টর ফর স্ট্রোক এগুলো একটু দেখবেন, এখান থেকে আপনার এমসিকিউ অবশ্যই আসবে এখান থেকে। ফিক্সড এবং মানে নন ফিক্সড রিস্ক ফ্যাক্টর, এগুলো আমরা সবাই মোটামুটি জানি, আমরা এগুলো পড়ে আসছি অলরেডি, যে কোনগুলা স্ট্রোকের একটা রিস্ক ফ্যাক্টর হতে পারে। এটা হচ্ছে ফিক্সড বা নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। আর এগুলো হচ্ছে ফিক্সড অর্থাৎ মানে নন ফিক্সড অর্থাৎ মডিফাইবল। সিগারেট, তারপর হাই এলডিএল, ডায়াবেটিস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এগুলো সিকেডি হতে পারে, এক্সেসিভ অ্যালকোহল ইনটেক হতে পারে, ওসিপি হতে পারে। তারপরে হচ্ছে আম, এগুলো হচ্ছে মূলত আপনার ইসকেমিক স্ট্রোকের জন্য। পলিসাইথেমিয়া হতে পারে, কোকেইন, ঠিক আছে, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এগুলো আমি বেশি ডিপে যাচ্ছি না। আম, খুব ইম্পর্টেন্ট কিছু হলে আমি বলে দিচ্ছি একটু, এগুলো একটু রিডিং করবেন, আমি এখানে যেভাবে দাগাই দিচ্ছি একটু রিডিং করবেন, তাহলেই হবে, দরকার নেই। এই যে কমনেস্ট কজ অফ ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজিস, রাপচার অফ স্মল ব্লাড ভেসেল, একটু দাগা রাখবেন এটা। কিভাবে হতে পারে? হাইপার টেনশন, ডায়াবেটিস, অ্যামাইলয়েড ডিপোজিশন এবং জেনেটিক, এই চারটা কারণ মূলত।
আচ্ছা, আর আর এখানে অ্যানিউরিজমের কথা বলতে আবার একটা হেমোরেজের দিকেই যাবে এটা। এগুলা আর অত দরকার নেই। হিউমারাস থেকে ইডিমা ইনফ্লামেশন এগুলো হয়। ক্লিনিক্যাল ফিচার গুলো একটু দেখবেন। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে র্যাপিড অনসেট ফোকাল ডেফিসিট থাকবে ব্রেইন ফাংশনে। ঠিক আছে, জেনারেলাইজ ডেফিসিট সাধারণত থাকে না, অর্থাৎ কোমা থাকে না। কোমা থাকে কখন? ইন্টারসেরেব্রাল হিমোরেজ এবং হচ্ছে আপনার যে আরেকটা কি বলছিলাম, ইন্টারসেরেব্রাল হিমোরেজ আর হচ্ছে নিজে ভুলে গেছি, ব্রেন স্টেম স্ট্রোক। এগুলো হইলে আপনার টোটাল একটা ডেফিসিট হতে পারে, ফোকাল ভাবে। আচ্ছা, তারপর ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটা একটা আছে। পারসিস্টেন্ট টু স্ট্রোক, এটা আমরা জানি। টিপিক্যাল স্ট্রোক প্রোগ্রেস ওভার মিনিটস আফটার অ্যান আইডেন্টিফাইবল এরিয়া অফ ব্রেইন অ্যান্ড আর নেগেটিভ, অর্থাৎ লস অফ ফাংশন থাকবে। স্ট্রোকে সাধারণত লস অফ ফাংশন থাকে, গেইন অফ ফাংশন থাকে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আগে পারতো এখন আর পারে না, এরকম হবে, কিন্তু নতুন ভাবে হবে না কোনো কিছু। লাইক কনভালশন, সিজার, এগুলো সাধারণত কিন্তু স্ট্রোকে হয় না। ওগুলো হচ্ছে পজিটিভ ফিচার। ঠিক আছে, এই যে এখানে স্ট্রোকে ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ দেখানো হয়েছে, এগুলো আপনারা জানেন। আচ্ছা, রিস্ক ফ্যাক্টর এন্ড কজ অফ ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ, এটা একটু দেখবেন। যে স্মল ভেসেল ডিজিজ যদি থাকে, অ্যামাইলয়েড অ্যানজিওপ্যাথি, ইম্পেয়ার্ড ব্লাড ক্লটিং যদি থাকে, ভাস্কুলার অ্যানোমালি থাকলে, এবং সাবস্টেন্স মিসইউজের মধ্যে অ্যালকোহল, কোকেনটা পরীক্ষায় আসে, কোকেন, অ্যালকোহল আর হচ্ছে অ্যাম্ফেটামিন। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, হাইপার টেনশন, এইজ, ফ্যামিলিয়াল, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি আছে দেখেন। অফ স্ট্রোক অ্যান্ড টিআইএ: সিজার, ফোকাল সিজার হতে পারে, সিনকপ হইতে পারে, সেপসিস হইতে পারে, ডেলিরিয়াম নিয়ে প্রেজেন্ট করতে পারে, মাইগ্রেন হতে অরা, ব্রেন টিউমার হতে পারে, ফাংশনাল মিউজিক্যাল ডেফিসিট, নিউরোপ্যাথি, ভার্টাইগো ডিউ টু ল্যারিঙ্গো, সরি ল্যাবেরিনথোপ্যাথি, তারপর হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, সাবডুরাল হেমাটোমা, ডিমানেশন। এটা অত ইম্পর্টেন্ট না, তারপর এখান থেকে পড়ে রাখবেন। আচ্ছা, ইফ সিগনিফিক্যান্ট পজিটিভ ফিচার্স আর প্রেজেন্ট, যেমন প্যারাস্থেসিয়া, অ্যাবনর্মাল মুভমেন্ট, ঠিক আছে, আদার ডায়াগনোসিস ইজ মোর লাইকলি। এটা মাথায় রাখতে হবে যে আপনার পজিটিভ ফাইন্ডিং যদি বেশি থাকে। পজিটিভ ফাইন্ডিং বলতে কি, যেটা আগে ছিল না এখন হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ। যেমন কনভালশন, প্যারাস্থেসিয়া, টিংলিং, আগে তার হচ্ছে মানে কোনো টিংলিং ছিল না, এখন তার এখন টিংলিং সেন্সেশন হচ্ছে। অ্যাবনর্মাল মুভমেন্ট, যেমন কি বলছিলাম একটা গত ক্লাসে, আশা করি মনে আছে, সেটা কি মনে আছে আপনাদের? মনে নেই মনে হয়। সেটা হচ্ছে ওই যে আপনার ব্যালিসমাস। ব্যালিসমাস কিন্তু একটা এরকম অ্যাবনর্মাল মুভমেন্ট যেটা স্ট্রোক ডিনোট করে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হইলে আপনার মানে সাধারণত অন্য ডায়াগনোসিস আমরা চিন্তা করি। অ্যাবনর্মাল মুভমেন্টের মধ্যে মনে করেন ট্রেমর, কোরিয়া, এগুলো হলে সাধারণত আমরা অন্য ডায়াগনোসিস চিন্তা করি, কিন্তু ব্যালিসমাসটা আবার কিন্তু স্ট্রোকের দিকে যায়। ঠিক আছে। আচ্ছা, এগুলা আচ্ছা তো দরকার নাই, যেটা ইম্পর্টেন্ট নাই আমি সেটা আপনাদের বলি। আচ্ছা, এগুলো আপনারা রিডিং করলেই পারবেন, এগুলো আমি আর চাচ্ছি না। আচ্ছা, রিডিউস কনসাসনেস লেভেল মানে কোমা কখন হয় আমি বলছি, যেটা হচ্ছে বড় ধরনের হিমোরেজ হইলে অথবা ব্রেন স্টেম স্ট্রোক হইলে। ঠিক আছে, আদারওয়াইজ এখানে লস অফ কনসাসনেস থাকবে না। হেডেক, ভমিটিং, এটসেট্রা, হেডেক ইজ অলসো ফিচার অফ, এগুলো দরকার নেই। আচ্ছা, টিআইএ কখন বলবো? যদি 24 আওয়ার্স এর মধ্যে সে রিজলভ করে যায়, তাহলে এটাকে আমরা টিআইএ বলবো। ঠিক আছে, এবং নো এভিডেন্স অফ ইনফাকশন, এখানে ইনফাকশন থাকবে না। ইসকেমিক স্ট্রোক কখন বলবো? ফোকাল ইনফ্রাকশন হলে লঙ্গার দেন 24 আওয়ার্স। ইন্টারসেরেব্রাল হেমোরেজ যদি ব্রেন প্যারেনকাইমা ও ভেন্ট্রিকুলার সিস্টেমের মধ্যে হয়, তাহলে আমরা ইন্টারসেরেব্রাল হেমোরেজ বলি। ইনভেস্টিগেশনের মধ্যে এই চারটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আপনাদের নিউরোলোকালাইজেশনের প্রশ্ন আসে, যে কোন জায়গায় লেশন। ঠিক আছে, যদি আপনাকে বলে দেয় যে হেমি প্যারাসিস আছে, অর্থাৎ একদিকে তার উইকনেস, ঠিক আছে, তারপর আপনি দেখলেন যে হায়ার সেরেব্রাল ডিসফাংশন আছে, যেমন অ্যাফাসিয়া, তারপর দেখলেন হেমি সেন্সরি লস আছে, হোমোনিমাস হেমিয়ানপি আছে, তাহলে দেখেন হেমি প্যারাসিস হওয়া মানে হচ্ছে তার মোটর যে স্ট্র্যাপটা আছে আমাদের ব্রেইনে, ঠিক আছে, আমাদের হচ্ছে ওই যে মোটর এরিয়া, ওখানে লস। হেমি সেন্সরি লস মানে সেন্সরি যে স্ট্র্যাপটা আছে ওইখানে লস। হায়ার সেরেব্রাল ডিসফাংশন যেমন অ্যাফাসিয়া যদি থাকে, তাহলে ব্রোকাস এরিয়াতে লস। তার মানে এগুলো সবকিছু কিন্তু যাচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি টেরিটরিতে। হোমোনিমাস হেমিয়ানপিয়া এটাও যাচ্ছে, কেন আমি বলছিলাম ওই যে আপনার অপটিক নার্ভ মিডল সেরেব্রাল টেরিটরি দিয়ে যায়, তখন এখানে হোমোনিমাস হেমিয়ানপিয়া হইতে পারে যদি অপটিক কাজ বা পেশনালেশন হয় সেই ক্ষেত্রে। তাহলে এইগুলো হইলে আমরা এটাকে বলি টোটাল অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। ঠিক আছে, এবং এটা মিডল সেরেব্রাল টেরিটরিতে অপারেশন হয়। আচ্ছা, আর এর মধ্যেও বিষয় আছে, যদি আপনাকে বলে যে হচ্ছে হাতের দিকে হেমিপ্যারেসিস বেশি, ঠিক আছে, এই যে হাতের দিকে, তাহলে বুঝতে হবে এটা মিডল সেরেব্রাল টেরিটরি। যদি বলে পায়ের দিকে, তাহলে অ্যান্টেরিয়র সেরেব্রাল টেরিটরি। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা,
এবার আসেন হচ্ছে যদি আইসোলেটেড মোটর লস, বললো যে হ্যাঁ আমার অনলি আর্মে উইকনেস, অনলি লেগে উইকনেস, অনলি ফেসে উইকনেস, তাহলে বুঝতে হবে আইসোলেটেড মোটর লস। ঠিক আছে, অথবা আপনি দেখলেন যে হায়ার সেরেব্রাল ডিসফাংশন আইসোলেটেড একটা আছে, অ্যাফাসিয়া আছে, আর অন্য কিছু নেই। ঠিক আছে, তারপর হায়ার সেরেব্রাল ডিসফাংশন, মোটর লস, এগুলো মানে আইসোলেটেড যদি থাকে তাহলে আপনি বলবেন পার্শিয়াল এন্টার সার্কুলেশন স্ট্রোক, যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় হয়েছে, যেমন আর্মের চারিদিকে হয়েছে মনে করেন এরকম। ল্যাকুনার স্ট্রোক কি, যদি পিওর মোটর স্ট্রোক হয়, পিওর সেন্সরি হয় বা সেন্সরি মোটর, কিন্তু এখানে কোনো হায়ার সেরেব্রাল ডিসফাংশন থাকবে না, এটাকে বলা হয় ল্যাকুনার স্ট্রোক। ল্যাকুনার স্ট্রোকে মোটর সেন্সরি দুটোই হতে পারে, কিন্তু কোনো হায়ার সেরেব্রাল ডিসফাংশন থাকবে না, অর্থাৎ অ্যাফাসিয়া ডিসফেসিয়া এই টাইপের জিনিস থাকবে না, এটাকে বলা হয় ল্যাকুনার স্ট্রোক। ল্যাকুনার স্ট্রোকটা হয় সাধারণত লেন্টিকুলার স্ট্রাট ব্রাঞ্চ অফ দ্য মিডল সেরেব্রাল আর্টারিতে। এটা কিন্তু সাধারণত আপনার ওই যে মোটর সেন্সরি ওই ট্র্যাক গুলাকে এফেক্ট করে, যার জন্য এগুলা ড্যামেজ হবে, কিন্তু কোনো হায়ার সেরেব্রাল ডিসফাংশন হবে না। আর থ্রম্বোসিস ইনসিটু, এটা এটা আমি বারবার বলতেছি, এটা মনে রাখতে হবে, ল্যাকুনার স্ট্রোক কখনো এম্বোলিজম দিয়ে হবে না, থ্রম্বোসিস ইনসিটু, ওই আর্টারিতে আলাদাভাবে থ্রম্বোসিস হয় সেখান থেকে হবে। আর পোস্টার সার্কুলেশন স্ট্রোক, এখানে সেরেব্রাল সিনড্রোম পাবেন, ক্রিনাল নার্ভের সিনড্রোম পাবেন, ব্রেন স্টেমের সিমটম পাবেন, এরকম পাবেন। আচ্ছা, নিউরো ইমেজিং কি, সিটি স্ক্যান হচ্ছে মোস্ট ওয়াইডলি অ্যাভেলেবল, আমরা এটা করে থাকি। আর এগুলা অত বেশি আমি আর বলতেছি না। উম, এই যে ইমিডিয়েটলি কিন্তু আপনি এখানে কোনো সিটি ফাইন্ডিং নাও পাইতে পারেন ইসকেমিক স্ট্রোক যদি হয়। ঠিক আছে, ইমিডিয়েটলি আপনি এখানে কোনো সিটি ফাইন্ডিং নাও পাইতে পারেন, এই জন্য আমি বলছিলাম যে সিটি স্ক্যান ইজ ভেরি গুড ফর হেমোরেজ, আর এমআরআই ইজ ভেরি গুড ফর ইসকেমিয়া, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর তাহলে আমরা সিটি স্ক্যান কেন করি, কারণ এটা ইজিলি অ্যাভেলেবল, চিপ, এবং এটা দিয়ে আমরা হচ্ছে এমআরআই, মানে এমআরআই না করেও আমরা অ্যাটলিস্ট হিমোরেজিক স্ট্রোকটা যদি বাদ দিতে পারি তাহলে বুঝতে পারি যে হ্যাঁ এটা ইসকেমিক, সেই হিসেবে আমরা সিটি স্ক্যানটা করি। ঠিক আছে। আচ্ছা, ওকে, এগুলো তো বলে ফেলছি। সিটি পারফিউশন স্ক্যানিং ও করা যেতে পারে, এমআরআই স্ক্যানিংটা হচ্ছে সময় বেশি নেয় এবং এটা হচ্ছে খরচ বেশি, সহজে পাওয়া যায় না, কিন্তু ইসকেমিয়াটা এটা আর্লিয়ার ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, আগে এমআরআই দিয়ে আপনি ইসকেমিয়া বুঝতে পারবেন। এগুলো আর অত দরকার নেই, এগুলো আমরা বলছি। আচ্ছা, এবং এমআরআই দিয়ে আপনি অনেকদিন পরে, মনে করেন স্ট্রোক করছে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, তারপর আপনি এমআরআই করলেন 1-2 সপ্তাহ পর, তখনও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা মানে ইসকেমিক না হিমোরেজিক। ঠিক আছে, এই জন্য এমআরআই রোল আছে কিন্তু। পজিটিভ স্ক্যান ইজ নট নিডেড টু মেক ডায়াগনোসিস স্ট্রোক, এগুলো তো আমরা বলছি যে সিটি স্ক্যান হইতে গেলে, মানে সিটি স্ক্যান করলে আপনি হিমোরেজ দেখতে পাবেন, ইসকেমিয়া সবসময় দেখতে পাবেন না, কিন্তু আপনার যদি ফিচার মনে হয় স্ট্রোকের তাহলে এটা স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক। ঠিক আছে, ইনভেস্টিগেশন কি কি করবেন এটা জাস্ট আপনি নামগুলা পড়তে পারেন এখান থেকে, এমন ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, ভাস্কুলার ইমেজিং জাস্ট এক নজর রিডিং পড়বেন, কি কি করা যায়, সিটিএ, এমআরএ, ঠিক আছে, সিটি ভি, ভেনোগ্রাফি, এগুলো করা যেতে পারে। আচ্ছা, কার্ডিয়াক ইনভেস্টিগেশনের মধ্যে আমরা অনেক সময় এখানে ইসিজি করি, বিশেষত আমরা যদি সাসপেক্ট করি যে হ্যাঁ এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখানে অনেক সময় ইসিজি করি, ইসিজি করলে কিন্তু বোঝা যায়, ইসিজি করলে বোঝা যায় যে হ্যাঁ আমার এখানে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে কিনা, সেক্ষেত্রে আমরা ওয়ারফারিন বা এগুলো দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, ব্লাড টেস্ট তো বিভিন্ন রকম করা যায়, সিবিসি, আরবিএস করতে পারেন, ইলেকট্রোলাইট করতে পারেন। ইলেকট্রোলাইট করবেন কি জন্য, কারণ এখানে হচ্ছে আপনার সিআর হতে পারে, আমি বলছিলাম যে এখানে হাইপোনাট্রিমিয়া হতে পারে। আচ্ছা, আহ, আর কি আছে এখানে ইম্পর্টেন্ট, এগুলো আর অত ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এই চার্টের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা কোশ্চেন এইভাবে আসে যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, ইয়াঙ্গার পেশেন্ট, মানে ইয়াং পেশেন্ট, ইয়াং ফিমেল বা ইয়াং মেল আপনার কাছে আসলো, তাহলে আপনি কিভাবে, মানে কি মনে করবেন যে হ্যাঁ কোন কোন কারণে তার স্ট্রোক হইতে পারে। ঠিক আছে, তো এটা একটু দেখেন, প্যাটার্ন ফোরামেন ওভালি। আচ্ছা, সেরেব্রাল এটা আবার দুই ভাগে ভাগ করছে, ইনফ্রাক্টিভ স্ট্রোক বা ইসকেমিক স্ট্রোক, আর হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, আবার সাবারকনাইট হেমোরেজ, কি কি কারণ হতে পারে দেখেন। আচ্ছা, প্যাটার্ন ফোরামেন ওভালি, এখান থেকে ইসকেমিক স্ট্রোক হইতে পারে ছোটদের। ঠিক আছে, অর্থাৎ মনে করেন একটা ইয়ে ছিল, থ্রম্বাস ছিল, ওইটা ব্রেইনে এম্বোলিজম হয়ে স্ট্রোক করবে। প্রিম্যাচুর অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে হইতে পারে, আর্টেরিয়াল ডিসেকশন থেকে হইতে পারে, রিভার্সিবল সেরেব্রাল ভেসোকনস্ট্রিকশন, এটা অত ইম্পর্টেন্ট না। তারপর হচ্ছে থ্রম্বোফিলিয়া, মানে থ্রম্বোসাইট বা এগুলো বেশি হয়ে গেলে তখন এখান থেকে ইসকেমিয়া হইতে পারে। আচ্ছা, হোমোসিস্টিনিউরিয়া, হোমোসিস্টিনিউরিয়া থেকে ছোটদের স্ট্রোক হইতে পারে। ঠিক আছে, ইনভেস্টিগেশন আপনাদের অত লাগবে না। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম এখান থেকে হইতে পারে।
এসএলই থেকে হইতে পারে, ভাস্কুলাইটিস থেকে হইতে পারে, ক্যাডাসিল। মনে রাখবেন ক্যাডাসিল কিন্তু ছোটদের স্ট্রোক হওয়ার একটা কারণ, ডিটেলস লাগবে না আপনাদের। ফ্যাব্রিজ ডিজিজ এটাও একটা কারণ, মাইটোকন্ড্রিয়াল সাইটোপ্যাথি এটাও, সিকেল সেল ডিজিজ। সিকেল সেল ডিজিজ কিন্তু আমাদের আহ এরকম একটা কি বলবো যে হচ্ছে ইসকেমিক স্ট্রোকের একটা কারণ হতে পারে সিকেল সেল ডিজিজ, ঠিক আছে, সিকেল সেল ডিজিজ। আচ্ছা, আহ ছোটদের ক্ষেত্রে নিউরোভাস্কুলার সিফিলিস এটা হতে পারে, এইচআইভি, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এগুলো হচ্ছে কম বয়স্কদের স্ট্রোক হওয়ার কারণ। আচ্ছা, ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ কেন হতে পারে? অ্যাট্রোভেনাস ম্যালফরমেশন, জন্মগত হতে পারে। ড্রাগ মিসইউজ যেমন হেরোইন, কোকেইন, অ্যামফেটামিন, এগুলো খাইলে হতে পারে। কোয়াগুলোপ্যাথি থেকে হতে পারে, ঠিক আছে। সাবারকনট হিমোরেজ, ব্যারিয়ানিজম বা সেকুলার অ্যানিউরিজম, ঠিক আছে, অ্যাট্রোভেনাস ম্যালফরমেশন, ভার্টেব্রাল ডিসেকশন, এগুলো থেকে হতে পারে। সো এগুলা এই চারটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্ডিকেশন অফ ইমিডিয়েট ব্রেন ইমেজিং কখন করবেন? যদি পেশেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট অলরেডি পাচ্ছে এরকম যদি হয়। আচ্ছা, রিপারফিউশনের জন্য উপযোগী পেশেন্ট, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। থ্রম্বোলাইসিস করবেন কিনা আসলে, মানে এটা ইসকেমিক কিনা এটা বোঝার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে আহ অ্যান্টিকোয়াগুলেন্টের তো বললাম যে অ্যান্টিকোয়াগুলেন্ট পাচ্ছে কিনা অলরেডি, হেমোরেজিক কিনা বোঝার জন্য। ডিটেরিওরেটিং কনসাসনেস লেভেল, ঠিক আছে, কনসাসনেস লেভেল কমে যাচ্ছে আস্তে আস্তে, এটা দেখার জন্য। সাসপেক্টেড সেরেব্রাল হেমাটোমা, অ্যাকচুয়ালি আমরা ব্রেন ইমেজিং ইমিডিয়েটলি করে থাকি ইসকেমিক না হেমোরেজিক বোঝার জন্য, ঠিক আছে। মূলত হিমোরেজিক বোঝার জন্য আমরা মানে অ্যান্টিকোয়াগুলেন্টের উপর থাকলে ইসকেমিক বোঝার জন্য যে থ্রম্বোলাইসিস করবো কিনা সেটা দেখার জন্য। ওকে, আর আদারওয়াইজ আপনাকে সিটি স্ক্যান করতেই হবে, হয়তো একটু পরে করলেও সমস্যা নেই, বাট ইমিডিয়েটলি করবেন এই সকল কারণে। আচ্ছা, সো এখানে নিউরো ইমেজিং করে আমরা ইসকেমিক হেমোরেজিক আলাদা করতে পারি। হেমোরেজিক হলে আমরা সাধারণত বিপিটা একটু কমায় রাখি যেন হেমোরেজটা বেশি না হয়। আলটিমেটলি আমরা স্ট্রোক মেডিসিনে পাঠিয়ে দেবো, নিমোডিফেন দেওয়া হয়। ইসকেমিকের ক্ষেত্রে আমরা দেখবো যে আর্জেন্ট রিপারফিউশনের জন্য উপযোগী কিনা। আচ্ছা, ডেভিডসনে বলা হচ্ছে 80% ক্ষেত্রে উপযোগী না, বাংলাদেশে মোটামুটি 100% ক্ষেত্রে উপযোগী থাকে না। সেক্ষেত্রে আমরা অ্যাসপিরিন দিয়ে তার ক্রনিক ম্যানেজমেন্ট শুরু করবো। আর যদি এটা হয় তাহলে আমরা ইন্টারভেনাস থ্রম্বোলাইসিস, মেকানিক্যাল থ্রম্বোটমি করতে পারি। ম্যানেজমেন্ট কি দেখেন, ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আপনার রিপারফিউশন বা থ্রম্বোলাইসিস এন্ড থ্রম্বোটমি করা যেতে পারে। এর মধ্যে ইম্পর্টেন্ট লাইন দেখেন, ইন্ট্রাভেনাস থ্রম্বোলাইসিস উইথ রিকম্বিনেন্ট টিস্যু প্লাজমোলাইসিন অ্যাক্টিভেটর অ্যালটিপ্লেস improves recovery if given within 4.5 hours of symptom onset. ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে, এসবিতে আসতে পারে, এটা আমি আপনাদের পড়াই ফেলছি। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন কি, কখন করবেন না? যদি রিসেন্ট হিমোরেজ হয়, অ্যান্টিকোয়াগুলেন্টস অলরেডি পাচ্ছে, তারপর হচ্ছে আপনার রিসেন্ট সার্জারি, ট্রমা, এগুলো যদি হয়ে থাকে সেক্ষেত্রে। আর আচ্ছা, এটা গেল। মেকানিক্যাল ক্লট রিট্রাইভাল বা থ্রম্বেক্টমি পারফর্ম আপ টু 6 hours আফটার অনসেট অফ সিমটমস ক্যান গ্রেটলি ইমপ্রুভ দ্য চান্স অফ অ্যাভয়েডিং ডিসএবিলিটি। অর্থাৎ 4.5 hours এর মধ্যে আসলে আপনি অ্যালটোপ্লেস ব্যাগুলো দিতে পারবেন ইন্ট্রাভেনাস, আর 6 hours এর মধ্যে আসলে আপনি মেকানিক্যাল পর্যন্ত করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি আছে? খুব ইম্পর্টেন্ট গুলো বলতেছি। নিউরোলজিক্যাল ডেফিসিটস মে worsen during the first few hours and days after their onset. This may be due to further infection, hemorrhagic transformation of infection, যেটা মোস্ট কমনলি থ্রম্বোলাইসিস দেওয়া হয়, or the development of edema with consequent mass effect। এই তিনটা এমসিকিউতে আসতে পারে। যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো স্ট্রোক করে, একটু পরে মানে একদিন পর বা কয়েক ঘন্টা পর আপনি দেখলেন যে হ্যাঁ তার সিমটম আরো খারাপ হচ্ছে, তাহলে আপনি কি চিন্তা করবেন? তাহলে চিন্তা করবেন যেটা হেমোরেজিক ট্রান্সফরমেশন হচ্ছে বা ইসকেমিয়াটা আরো বেড়ে গেছে, অথবা এখানে ইডিমা ডেভেলপ করতেছে। ইসকেমিয়া হেমোরেজ কিছুই হয় না, ইডিমা ডেভেলপ করে ম্যাস ইফেক্ট তৈরি হচ্ছে, ঠিক আছে। কমপ্লিকেশন কি কি হইতে পারে একটু দেখে নিবেন, এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এবার আসেন অ্যান্টিপ্লাটেলেট। অ্যান্টিপ্লাটেলেট আমরা অ্যাসপিরিন 300 মিলিগ্রাম আমরা ইমিডিয়েটলি দিয়ে থাকি যদি না আমি থ্রম্বোলাইসিস করে থাকি। যদি থ্রম্বোলাইসিস করি তাহলে 24 ঘন্টা আমরা পরের থেকে দেওয়া শুরু করব, এবং এটা সে লাইফ লং খাবে, ঠিক আছে। আচ্ছা, আর অনেক সময় আমরা এনজি টিউব দিয়ে ওগুলো দেওয়া লাগতে পারে, টু অ্যান্টিপ্লাটেলেট একসাথে দিতে পারেন, ক্লপিডোগ্রাম, অ্যাসপিরিন, ঠিক আছে। আচ্ছা, এটা আর্লি স্ট্রোক প্রিভেনশনের জন্য ইম্পর্টেন্ট। কোয়াগুলেশন অ্যাবনরমালিটি যদি থাকে, লাইক ইন্টারসেরেব্রাল হিমোরেজ বা মানে এরকম কিছু থাকলে আমরা অনেক সময় কিন্তু উম, এগুলো, এটা দরকার নেই, প্যারাটা দরকার নেই। এবার আসেন ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার, আর্লি রিডাকশন অফ ব্লাড প্রেশার আপনার হেমাটোমা কমাইতে পারে, ঠিক আছে, যদি 180-এর উপরে সিস্টোলিক প্রেশার থাকে সেই ক্ষেত্রে, এন্ড ইমপ্রুভ দ্য ওভারঅল আউটকাম, বিশেষ করে ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজের ক্ষেত্রে।
ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে সাধারণত আমরা অত বেশি প্রেসারও পাই না, আর আমরা সাধারণত প্রেসার কমাইও না। ঠিক আছে। আহ এটা হচ্ছে মূলত আমাদের ইসকেমিয়ার চান্সটাকে বাড়ায়, সেই জন্য আমরা ওখানে বিপি কমাই না। তবে আলটিমেটলি আমাদের বিপি কমানো লাগবে লঙ্গার টার্মে। ঠিক আছে। তাহলে হিমোরেজিক স্ট্রোক হইলে আমরা বিপিটাকে কমাই, সাধারণত এই ক্ষেত্রে বিপি অনেক বেশি থাকে, ওটা আমরা একটু কমাই। ঠিক আছে, নিমোডিপিন বা অন্যান্য ড্রাগ দিয়ে আমরা কমাইতে পারি। আর ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে বিপি একটু বেশি থাকতে পারে বা নর্মাল থাকতে পারে, এটাকে আমরা কমাবো না। ঠিক আছে, কারণ এটা কমালে আবার ইসকেমিয়া বাড়তে পারে। তবে লঙ্গার টার্ম অর্থাৎ আপনি ক্রনিক ম্যানেজমেন্ট অফ স্ট্রোকের ক্ষেত্রে অবশ্যই অ্যাসপিরিন লাগবে, সরি অ্যান্টি হাইপারটেনসিভ লাগবে। ম্যানেজমেন্ট অফ রিস্ক ফ্যাক্টর, এটা জাস্ট আমার মনে হয় আর বেশি কিছু বলার নাই। আহ, ওই আপনার অ্যাট্রাল ফিব্রিলেশন থাকলে ওয়ারফারিন দিব, তারপর ডায়াবেটিস থাকলে অ্যান্টি ডায়াবেটিক দিব, তারপর একটা স্ট্যাটিন দিব। ঠিক আছে, এরকম এগুলো আমরা জানি। আচ্ছা, এখানে কমপ্লিকেশন গুলো বলা আছে। ঠিক আছে, কমপ্লিকেশন গুলো একটু আপনারা পড়বেন, এগুলো আসে। সিজার হতে পারে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, পেইনফুল শোল্ডার, চেস্ট ইনফেকশন, কনস্টিপেশন, ইউরিনারি ইনফেকশন, প্রেশার স্লো হতে পারে, ডিপ ভেন সমস্যা হতে পারে, স্পাস্টিসিটি এন্ড কন্ট্রাকচার হতে পারে। সো এই মোটামুটি আমাদের এটা। ক্যাথেটারাইজেশন আমরা সাধারণত অ্যাভয়েড করবো, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ক্যাথেটারাইজেশন অ্যাভয়েড করবো। আর আর তেমন কিছু দরকার নাই। কি কি ড্রাগ দেবো একটু দেখে নিতে পারেন। আচ্ছা, বোথ ইসকেমিক অ্যান্ড হেমোরেজিক স্ট্রোকস ক্যান বি রিডিউসড বাই ব্লাড প্রেশার রিডাকশন ইভেন ফর দোজ উইথ রিলেটিভলি নর্মাল ব্লাড প্রেশার। অর্থাৎ মনে করেন আপনি ক্রনিক ম্যানেজমেন্ট করতেছেন, অর্থাৎ স্ট্রোক করছে সে 1 মাস আগে, এখন আপনি তাকে প্রিভেন্টিভ থেরাপি দিচ্ছেন বা লাইফ লং থেরাপিটা দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি দেখলেন যে তার ব্লাড প্রেশার 130/80 বা 125/80, এটা কিন্তু নর্মাল প্রেশার, 125/85 মনে করেন নর্মাল প্রেশার। কিন্তু এটাও আপনি যদি একটু কমায় রাখেন, তাহলে পরবর্তী স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম থাকবে। দুই ক্ষেত্রে, ইসকেমিক হেমোরেজিক দুই ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, এরপর ক্যারোটিড এন্ড আর্টারেক্টমি আপনাদের জন্য তেমন ইম্পর্টেন্ট কোনো টপিক না। দাগানো আছে, চাইলে দেখে নিতে পারেন, এটা এত ইম্পর্টেন্ট কিছু না। রিহ্যাবিলিটেশন, এটা আমাদের জন্য লাগবে। রিহ্যাবিলিটেশন হচ্ছে কিছু পেশেন্ট ডেমেনশিয়া ডেভেলপ করে, 1/3 পেশেন্ট। অনেক সময় আমাদের ফিডিং টিউব লাগতে পারে, গ্যাস্ট্রোস্টমি টিউব লাগতে পারে, নিউরোপ্যাথিক পেইন থাকতে পারে, সেটা আমাদের বিশেষ করে থ্যালামিক স্ট্রোকের পর এগুলো ম্যানেজ করতে হয়। লিম্ব স্পাস্টিসিটি থাকতে পারে, শোল্ডার পেইন, এপিলেপসি থাকতে পারে, ইনকন্টিনেন্স, ফ্যাটিক এগুলো থাকতে পারে, এগুলো আমাদের রিহ্যাবিলিটেট করতে হয়। The purpose of rehabilitation is to maximize functional recovery and prevent complications. এটা একটু দেখে রাখবেন। সিভিয়ার স্ট্রোক, যেমন টোটাল অ্যান্টিরো সার্কুলেশন স্ট্রোক বা এরকম হইলে আমরা সিভিয়ার ডিসএবিলিটি থাকবে তাদের। ঠিক আছে, লস অফ ইন্ডিপেন্ডেন্ট লিভিং এরকম থাকে। পোর রিকভারি কখন, এই যে ওল্ডার এজ, প্রি এক্সিস্টিং ডিসএবিলিটি, মাল্টিমরবিডিটি, প্রি এক্সিস্টিং কগনিটিভ, এরকম বিভিন্ন রকম আছে। আচ্ছা, থ্রি মেইন ফেজেস অফ রিকভারি, এটা একটু মনে রাখবেন, থ্রি মেইন ফেজেস। প্রথম ফেজ হচ্ছে একদম প্রথম কয়েকদিন। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে মূলত আমাদের ডিউ টু রেজলিউশন অফ দ্য সেরেব্রাল ইডিমা এবং সেরেব্রাল রিপারফিউশন, অর্থাৎ আস্তে আস্তে আপনি মানে রিকভারির 3টা ফেজ। প্রথমে দেখবেন যে একটা ইডিমা ছিল, ইডিমাটা আস্তে আস্তে কমে গেছে। এরপর আপনি রিপারফিউশন করছেন, আস্তে আস্তে ওখানে ব্লাড ফ্লো মোটামুটি আসছে। এটা হচ্ছে প্রথম ফেজ, আর্লি রিকভারি। সেকেন্ড ফেজ হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ নিউ এরিয়াস অফ ব্রেন টেক ওভার দ্য ড্যামেজ এরিয়াস অফ ব্রেন, অর্থাৎ নতুন এরিয়াগুলা, আপনার যে এরিয়াটা ড্যামেজ হয়েছে ওই এরিয়ার কাজগুলোকে একটু নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে। তো এই জন্য দেখা যায় যে কিছু কিছু ফাংশনাল রিকভারি তার হয়। আস্তে আস্তে হয়তো সে কিছুটা কথা বলতে পারে, আস্তে আস্তে সে কিছুটা মুভমেন্ট করতে পারে। এই জিনিসগুলা ব্রেনের যে এরিয়া কাজ করার কথা ওইটা করে না, বাট অ্যাসোসিয়েটেড এরিয়া গুলা কাজ করে, এটাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। ঠিক আছে, দিস রিওয়ারিং ক্যান অকার ফর আ ইয়ার অর ইভেন লেটার after a stroke, but most happens within the first 2 months. Intensive rehabilitation should begin as early as possible after first 24 hours because very early mobilization may be harmful. 24 ঘন্টার আগে আপনি মোবিলাইজেশন করবেন না, বাট 24 ঘন্টার পর থেকে আপনি মোবিলাইজ করা শুরু করবেন। রিপিটেটিভ প্র্যাকটিস ইজ লস অফ স্কিলস মে হ্যাজ বিন শোন ইনক্রিজ নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ মনে করেন সে ডান হাতে কাজ করতে পারেন, আপনি তাকে বারবার কাজ করানোর চেষ্টা করেন, তখন ব্রেনে নতুন এরিয়া তৈরি হয় ওই এরিয়া, ওই হাতটাকে কাজ করানোর জন্য। ঠিক আছে। থার্ড ফেজ ইজ অ্যাডাপটিভ রিকভারি, এক্ষেত্রে নতুন নতুন স্ট্র্যাটেজি সে শেখে। অর্থাৎ মনে করেন আহ মানে আগে সে হয়তো কথা মানে কথা বলতে পারতো, এখন সে কথা ভালো করে বলতে পারে না, এখন সে হয়তো লিখে লিখে প্রকাশ করবে। ঠিক আছে, এই টাইপের, অর্থাৎ অ্যাডাপ্টেশন, সে আস্তে আস্তে খাপ খাওয়াই নেবে সমস্যার থেকে। ঠিক আছে। তাহলে প্রথম ফেজটা হচ্ছে ইডিমা কমার জন্য, দ্বিতীয় ফেজটাকে আমরা বলে থাকি নিউরোপ্লাস্টিসিটি, যেখানে নতুন নতুন এরিয়া আপনার তৈরি হয়, আর তৃতীয় ফেজটাকে আমরা বলে থাকি অ্যাডাপটিভ রিকভারি, অ্যাডাপ্টেশন করা। আচ্ছা, এই
ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ রিহ্যাবিলিটেশন ইনক্লুড ফিজিক্যাল ইলনেস, পোস্ট স্ট্রোক নিউমোনিয়া, ডেলিরিয়াম। ঠিক আছে, এগুলো একটু লাগবে। পোর মোটিভেশন, অ্যাপাথি, ফ্যাটিক, ডিপ্রেশন, এগুলো একটু এমসিকিউ তে আসতে পারে। ওকে, এগুলো আর দরকার নেই। হাউ টু ম্যানেজ এ পেশেন্ট উইথ অ্যাকিউট স্ট্রোক, ঠিক আছে, এটা একটু দেখবেন। এয়ার ব্রিদিং, সার্কুলেশন, হাইড্রেশন মেনটেন করা, নিউট্রিশন মেনটেন করা, মেডিকেশন দেওয়া, ব্লাড প্রেশারের কথাগুলো ইম্পর্টেন্ট। হিমোরেজিক স্ট্রোক হলে আমরা সাধারণত সিস্টোলিক ব্লাড প্রেশারকে 130 থেকে 140-এর মধ্যে রাখবো। আর মোটামুটি আমরা এই ব্লাড প্রেশারটা 7 দিন মেনটেন করবো। আর ইসকেমিক হইলে, যদি না হার্ট এবং রেনাল ফেলিওর থাকে, তাহলে আমরা অ্যান্টি হাই মানে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি এগুলো না থাকলে আমরা ব্লাড প্রেশার কমাবো না। ঠিক আছে, কারণ সেক্ষেত্রে ইসকেমিয়া হতে পারে। আচ্ছা, এগুলো এত আর দরকার নেই। Incontinence is avoid urinary catheterization unless patient is in acute urinary retention or incontinence is threatening pressure areas. প্রেসার সোর যদি করতে থাকে, মানে প্রস্রাব হয়ে ওই জায়গায় প্রেসার সোর হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার ক্যাথেটার করতে হবে বা রিটেনশন হলে করতে হবে, আদারওয়াইজ না। আর অ্যাভয়েড বেড রেস্ট আফটার ফার্স্ট 24 আওয়ার্স। আচ্ছা, এখানে আর আমার মনে হয় খুব বেশি কিছু দরকার নেই। কজ অফ ইসকেমিক স্ট্রোক তো আপনারা পড়ছেন, এগুলো আর এত বেশি এখান থেকে দরকার নেই। কজ অফ ইন্ট্রাসেরেব্রাল হিমোরেজ এগুলো পড়ছেন, দরকার নাই। সাবআরাকনয়েড হিমোরেজ আপনাদের নোট থেকে পড়াইছি, এখান থেকে খুব বেশি আর বলবো না। জাস্ট স্টার দেওয়া যেগুলো, এগুলো আমি একটু বলি। এই যে পলিসিস্টিক কিডনি ডিজিজ, কনজেনিটাল কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার সাচ অ্যাজ এলার্জ ডেন লস, এগুলোর সাথে কিন্তু কানেকশন থাকে। ঠিক আছে, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার টিচার এগুলো আমরা পড়ছি, আর বলবো না। থার্ড নার্ভ পলসি মে বি প্রেজেন্ট ডিউ টু লোকাল প্রেশার ফ্রম অ্যান অ্যানিউরিজম এন্ড পোস্টার কমিউনিকেটিং আর্টারি। তাহলে এটা একটু মাথায় রাখবেন যে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে যদি আপনার একটা ইয়ে হয়, অ্যানিউরিজম হয়, তাহলে কিন্তু থার্ড নার্ভ পলসি হতে পারে। এটা একটু মাথায় রাখতে হবে, এই জন্য স্টার্ট দিচ্ছি এখানে। আচ্ছা, এগুলো মোটামুটি আপনারা পারবেন, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। মানে এটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনাদের জন্য আমার মনে হয় না অত বেশি এগুলো লাগবে। ঠিক আছে, ইসিজিতে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে আপনি যে থাইরয়েড ফাংশন করবেন, এগুলো নর্মাল থাকলে, অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকলে অ্যাসপিরিন দিতে পারেন। এছাড়া অ্যান্টিকোয়াগুলেশন ওয়ারফারিন দিবেন। আইএনআর থাকবে 2 to 3, অর্থাৎ নর্মাল যে প্রোথ্রোমের টাইম তার থেকে 2 থেকে 3 গুণ পর্যন্ত হতে পারে, এর বেশি হবে না। আচ্ছা, আর অ্যাসপিরিন হচ্ছে 300 মিলিগ্রাম দিয়ে আমরা শুরু করি, এরপর 75 মিলিগ্রাম আমরা করতে থাকি। ক্যারেক্টার ডুপ্লেক্স করে আমরা এই যেগুলো করি, এই যে কোলেস্ট্রল কমানোর ড্রাগ দেবো, অ্যান্টিকোয়াগুলেশনের ড্রাগ দেবো, বিপি কমানোর ড্রাগ দেবো। ঠিক আছে, এটা সাধারণত 130 থেকে 70 এর উপরে যদি হয়, 1 to 2 weeks আফটার অনসেট, সেই ক্ষেত্রে আমরা বিপি কমাবো। কি দিয়ে কমাতে পারি? থায়াজাইড, এসি ইনহিবিটর, এগুলো দিয়ে কমাতে পারি। এছাড়া লাইফস্টাইল মডিফিকেশন তো আছে। এই চারটা ইম্পর্টেন্ট। যদি আপনার কাছে একটা পেশেন্ট আসলো, আপনি দেখলেন যে হ্যাঁ তার সাবআরাকনয়েড হিমোরেজ হতে পারে, আপনি ইমার্জেন্সি সিটি স্ক্যান করলেন, সাধারণত এখানে চলে আসার কথা হিমোরেজ। যদি না আসে, কারণ less than 10% সাবআরাকনয়েড হিমোরেজে নেগেটিভ ফাইন্ডিং আসতে পারে, সেক্ষেত্রে আপনি 12 ঘন্টা ওয়েট করবেন, করে একটা সিএসএফ করবেন। সিএসএফ এ যদি দেখেন যে 12 আওয়ার্স পরে আপনি করার পর যদি আপনি দেখেন যে নেগেটিভ, তাহলে মনে করবেন এটা অন্য কিছু। ঠিক আছে। আচ্ছা, আর যদি দেখেন যে না, আপনি হচ্ছে 12 আওয়ার পর করলেন, করার পর দেখলেন যে হিমোরেজ আছে, সেক্ষেত্রে আপনি নিউরো সার্জনের কাছে রেফার করবেন, নিমোডিপিন দিবেন। ঠিক আছে। আচ্ছা, সিএসএফ আমরা 12 ঘন্টা পরে করি, কারণ ওই সময়ের মধ্যে এখানে কিছু ব্লাড জমা হয়। ঠিক আছে, সেই জন্য আমরা এটা সরাসরি দেখি, লাম্বার পাংচার করি। আর এমনিতে হচ্ছে যদি পজিটিভ থাকে তো পজিটিভ, সাধারণত নেগেটিভ থাকলে আমরা ওই যে 12 ঘন্টা পর আরেকটা করি আর কি। আচ্ছা, ট্রমাটিক লাম্বার পাংচার ডো নট কজ জ্যান্থোকোমিয়া, জাস্ট জেনে রাখেন। ইনভেস্টিগেশন, এগুলো তো আমরা পড়ছি, একই কথাই বারবার ঘুরে ফিরে আসতেছে কিন্তু। ঠিক আছে, লাম্বার পাংচার 12 ঘন্টা পর করবো, এটা একটু মাথায় রাখতে হবে। ম্যানেজমেন্ট কি, নিমোডিপিন আমরা দিয়েছিলাম, এটাই। এছাড়া আর অনেক কিছু আছে, আমরা এগুলো পড়ছি অলরেডি আমার নোট থেকে। রিহ্যাবিলিটেশনটা একটু পড়েন। প্যাটার্ন অফ রিকভারি আফটার সাবআরাকনয়েড hemorrhage is different to ischemic and hemorrhagic stroke, perhaps due to a more widespread brain injury. Even those who make a good physical recovery from a mild subarachnoid hemorrhage often have problems with headache, thinking, fatigue, and change in personality. ঠিক আছে, এবার তাহলে স্ট্রোক শেষ, এবার আমরা আসি সেরেব্রাল ভেনাস ডিজিজ। এটা অনেক লেস কমন আসলে, এবং রেজড ইন্টারসেরেব্রাল প্রেসার, সিজার, ফোকাল নিউরোলজিক্যাল সিমটম থাকতে পারে। আচ্ছা, কজ কি কি হতে পারে? যেমন ডিহাইড্রেশন থেকে হতে পারে, প্রেগন্যান্সি হলে বেচার্স ডিজিজ থেকে হতে পারে, থ্রম্বোসিস, থ্রম্বোফিলিয়া থেকে হতে পারে, হাইপোটেনশন থেকে হতে পারে, কারণ ঠিকমতো ব্লাড ফ্লো হচ্ছে না, ওরাল কন্ট্রাসেপ্টিভ থেকে হতে পারে। এছাড়া
প্যারানাজাল সাইনোসাইটিস থেকে হইতে পারে, মেনিনজাইটিস, সাবডুরাল এমপাইমা থেকে হইতে পারে, পেনেট্রেটিং হেড ইনজুরি বা আই ইনজুরি থেকে হইতে পারে, ফেশিয়াল স্কিন ইনফেকশন থেকে হইতে পারে, স্কিন ইনফেকশন থেকে সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, ওটাইটিস মিডিয়া মাস্টার্ডাইটিস, স্কাল ফ্র্যাকচার থেকে হতে পারে। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার কি? ক্যাভার্নাস সাইনাসেরটা মনে রাখবেন, মূলত পসিস হইতে পারে, কারণ থার্ড ট্রেনাল নার্ভ পলসে থাকবে। হেডেক, এক্সটার্নাল ইন্টারনাল অপথলমোপ্লেজিয়া 3, 4, 6 এর জন্য। প্যাপিলোডিমা হইতে পারে, ট্রাইজেমিনাল ফার্স্ট ডিভিশন থেকে হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, সুপিরিয়র সেরেব্রাল সাইনাস থ্রম্বোসিস হলে সাধারণত ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনাল হাইপারটেনশন থাকে। আর ট্রান্সভার্স সাইনাস হলে সাধারণত 9, 10, 11 এগুলো প্রবলেম। আচ্ছা, এগুলো তো লাগবে। ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট, এমআর প্যানোগ্রাফি আমরা করতে পারি। So, এই চ্যাপ্টার মোটামুটি শেষ। এখান থেকে যে এমসিকিউ বা এসবিআই গুলো আছে একটু দেখে নেবেন। ঠিক আছে, গেল। তাহলে স্ট্রোক এবং নিউরোলজি কিন্তু আমাদের শেষ। আচ্ছা, এবার একটা জিনিস একটু বলি আপনাদের নিউরোলজি এবং স্ট্রোক থেকে, সেটা হচ্ছে এখানে আপনাদের যদি পরবর্তীতে একদম লাস্টে কিছু আসলে আপনাদের ক্লাস হবে, ওই যে রিভিউ ক্লাস টাইপের হয়, ওখানে আমি আপনাদের হয়তো নিউরো লোকালাইজেশনটা একটু দেখা দিতে পারি। এখন আর দেখাবো না। নিউরো লোকালাইজেশন বলতে অ্যাকচুয়ালি আমি পড়াইছি সবই। হ্যাঁ, আপনার হচ্ছে নিউরো লোকালাইজেশন বলতে কি মনে করেন, আহ মানে তার হচ্ছে কিছু ফিচার দিয়ে দিল। মনে করেন একটা পেশেন্ট আপনার কাছে আসছে, তার হেমিপ্যারাসিস আছে, বাম দিকে উইকনেস আছে বেশি হেমিপ্যারাসিস, পায়ের দিকে উইকনেস বেশি, তাহলে কোন আর্টারিতে লেশন বা ব্রেনের কোন জায়গায় লেশন বা কোন জায়গাটায় লেশন, এগুলো আসে। অথবা এরকম আসতে পারে যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, যার একদিকে হেমিপ্যারাসিস আছে, আর দেখলেন যে হচ্ছে আহ তার হচ্ছে আপনার অপোজিট সাইডে তার হচ্ছে ফেশিয়াল লস আছে, মানে ফেশিয়াল নার্ভ পলসি আছে, তাহলে কোন জায়গায় লেশন। ঠিক আছে, তারপর আপনাকে বললো যে হ্যাঁ তার হচ্ছে পেইন টাচ টেম্পারেচার একদিকে লস হয়েছে, আর পজিশন ভাইব্রেশন আরেকদিকে লস হয়েছে একটা লেভেলের নিচে, আর ওই লেভেলের নিচে তার আপার মোটর নিউরন সাইন পাওয়া যাচ্ছে, তাহলে কোন জায়গায় লেশন। এগুলো কিন্তু সবই আপনাদের এই যে নিউরোলজি ক্লাসগুলো যে নিলাম এর মধ্যে কিন্তু সবই পড়াইছি। এবং ডেভিডসনও কিন্তু এগুলার চার্ট কিছু কিছু আছে, যেমন এই যে ব্রেইনের কর্টিক্যাল লোবার ফাংশনের চার্টটা, তারপর হচ্ছে ব্রেন স্টিমুলেশনের চার্ট একটা আছে। ঠিক আছে, বা এই টাইপের এগুলো কিন্তু সবই পড়াইছে, কিন্তু একটু মানে অনেক কিছু পড়াইছে দেখে হয়তো হ্যাপাজার্ড লাগতে পারে। এটা আপনাদের যদি আমি ফাইনালি একটা রিভিউ ক্লাস নিই, সেখানে আমি চেষ্টা করবো আপনাদের এগুলো একটু গুছাই দিতে। ঠিক আছে, এখন আমি এটা গুছাবো না, কারণ মানে এখন গুছাইতে গেলে অনেক সময় লাগবে, এটা আলাদা একটা ক্লাসের পড়া আসলে অনেক বড়, এবং আপনাদের মাথা হ্যাং হয়ে যাবে, এই জন্য এখন ওটাই যাচ্ছি না। তাহলে এইটা গেল। আর এটার পরীক্ষার প্রশ্ন আপনাদের দিব, তখন আপনারা দেখবেন যেরকম কিছু প্রশ্ন আপনাদের দিব, তখন বুঝতে পারবেন যে এটা আসলে ইম্পর্টেন্ট কিনা। আচ্ছা, তাহলে এটা গেল। এবার আমরা আসি হচ্ছে আমাদের এজিং অ্যান্ড ডিজিজ মানে জেরিয়াট্রিক্স। তো জেরিয়াট্রিক্স থেকে একদম 2, 3টা প্রশ্ন আসে, এর বেশি আসে না, এবং এটা মানে খুব ইজি প্রশ্ন। এটা আপনি মনে করেন আজকেই পড়ে নেবেন, এটা দেখবেন যে পরীক্ষার আগে আর আপনার পড়া লাগবে না, এরকম জিনিস। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটু আপনাদের দেখাই। আমি আপনাদের একটা দাগাই দিব, এখান থেকে অতিরিক্ত কিছু আর বলবো না, কারণ এটা অত ইম্পর্টেন্ট কিছু না। গেট আপ অ্যান্ড গো টেস্ট, জাস্ট নামটা মনে রাখবেন, এটা পার্কিনসন্স ডিজিজ আমরা ইউজ করি। মানে পেশেন্টকে উঠতে বলি, হাঁটতে বলি, ঘুরে আবার এসে বসতে বলি, এটা হচ্ছে গেট আপ অ্যান্ড গো। ঠিক আছে, এবং এখানে পেশেন্ট দেখা যায় যে সহজে উঠতে পারে না, হাঁটা শুরু করলে সহজে ঘুরতে পারে না, আবার সহজে বসতে পারে না, এটা হচ্ছে গেট আপ অ্যান্ড গো টেস্ট। আচ্ছা, এগুলা দরকার নাই। ফ্রেলটি কখন বলবেন, জাস্ট ডেফিনেশনটা পড়তে পারেন, এগুলো তার প্রশ্নে আসার মতো কিছু না। আচ্ছা, এই চারটা থেকেই মূলত প্রশ্ন আসে। ঠিক আছে, জেরিয়াট্রিক্সে আপনারা যদি পরীক্ষার আগের দিন পড়তে চান কিছু, এই চারটা পড়বেন অবশ্যই। ঠিক আছে, এবং এইটা পড়ার নিয়ম হচ্ছে আপনার বাম দিক এবং ডান দিক সাধারণত ম্যাচ করে করে দেওয়া হয়েছে। যেমন নিউরোনাল লস যদি হয় তাহলে ইনক্রিজ রিস্ক অফ ডেলিরিয়াম, ককলের ডিজেনারেশন হলে প্রেস বায়াকিউসিস বা হাইটোন হেয়ারিং লস। এইভাবে করে জিনিসটা পড়বেন, এটা অ্যাকচুয়ালি একবার পড়লে মনে থাকবে। তো আমি একবার আপনাদের সাথে পড়ি, আমারও মনে থাকবে, আপনাদেরও মনে থাকবে। ঠিক আছে, তাহলে নিউরোনাল লস হবে যার জন্য ডেলিরিয়াম হবে, ককলিয়ার ডিজেনারেশন হলে প্রেস বায়োপ্সিস, হাইটোন হিয়ারিং লস, লোটন না হাইটোন, হাইটোনেরটা সে শুনতে পায় না, লোটন কিন্তু শুনতে পায়। দেখবেন যে ফিস ফিস করে বললে ঠিকই শুনতে পাচ্ছে, কিন্তু জোরে বললে শুনতে পায় না। ঠিক আছে, ইনক্রিজ লেন্স ডিজিটের জন্য তার প্রেস বায়োপিয়া হবে, নিয়ার ভিশনের প্রবলেম হবে, সে কিন্তু দূরে দেখতে পাবে। আচ্ছা, লেন্স ওপাসিফিকেশনের জন্য ক্যাটারাক্ট হবে, অ্যান্টের হর্ন সেল লসের জন্য মাসেল উইকনেস বুস্টিং হবে। ঠিক আছে, ডর্সাল কলাম লসের জন্য ওই যে পজিশন ভাইব্রেশন ড্যামেজ হবে, স্লোড রিয়াকশন টাইম, তারপর হচ্ছে আপনার লস অফ টাইপ 2 মাসেল ফাইবার। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর রিডাকশন অফ মাসেল স্যাটেলাইট সেল নাম্বার, যার জন্য এখানে মাসেল ম্যাসটাস কমে ইনক্রিজ রিস্ক অফ ফল হতে পারে।
রেসপিরেটরি সিস্টেম সবগুলো কিন্তু মিলবে না, জাস্ট আমি মিলাই মিলাই বলতেছি। একটু রিডিউসড লাং ইলাস্টিসিটি অ্যান্ড অ্যালভিওলার সাপোর্ট, যার জন্য রিডিউস ভাইটাল ক্যাপাসিটি অ্যান্ড পিক এক্সপিরেটরি ফ্লো হবে, মানে এগুলো কমে যাবে। আচ্ছা, ইনক্রিজ চেস্ট ওয়াল রিজিডিটি, চেস্ট ওয়ালের রিজিডিটি বাড়বে, ঠিক আছে, এবং রেসিডুয়াল ভলিউম বাড়বে এই জন্য, অর্থাৎ সে শ্বাস নিতে পারবে না ঠিক মতো, ঠিক আছে, মানে ইলাস্টিসিটি কমে যাওয়ার জন্য, আবার শ্বাস ছাড়তেও পারবে না ঠিক মতো, এই জন্য ভাইটাল ক্যাপাসিটি কমবে, ছাড়তে পারবে না দেখে রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ লাংসের মধ্যে থেকে যাবে বাতাস অনেক, ঠিক আছে। ইনক্রিজ ভিকিউ মিসম্যাচ হবে, রিডিউস কফ অ্যান্ড সিলিয়ারি অ্যাকশন, যার জন্য এদিকে আপনার রিডিউসড ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, ঠিক আছে, অর্থাৎ সে মানে জোরে শ্বাস নিয়ে অনেক বাতাস ঢুকাইতে পারবে না, স্যাচুরেশন কমে যাবে এবং রিস্ক অফ ইনফেকশন বাড়বে। আচ্ছা, কার্ডিওভাস্কুলার মধ্যে ম্যাক্সিমাম হার্ট রেট এখানে কমবে, অর্থাৎ সে অনেক বেশি হার্ট রেট তুলতে পারবে না, ঠিক আছে, যার জন্য এক্সেস টলারেন্স কমে যায়। আচ্ছা, ডাইলেটেশন অফ দ্য আউটা হতে পারে, ঠিক আছে, এর জন্য ওয়ার্ডেনিং অফ দ্য অ্যাওরটিক আর্চ অন এক্সরে হতে পারে। তারপর হচ্ছে রিডিউসড ইলাস্টিসিটি অ্যান্ড ইলাস্টিসিটি অফ কন্ডুইট, রিডিউসড ইলাস্টিসিটি হতে পারে আপনার ব্লাড ভেসেলের, যার জন্য এখানে পালস প্রেশারটা বাড়বে, ওয়াইডেন্ড হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার অনেক বেশি হবে, ডায়াস্টোলিক অনেক কমে যাবে, ঠিক আছে, তাহলে ওয়াইডেন্ড পালস প্রেশার থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার রিডিউস নাম্বার অফ পেসিং মায়োসাইটস ইন দা এসএনআর, যার জন্য এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে হার্ট রেট কমে যাবে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, ঠিক আছে, পোস্টারাল হাইপোটেনশন হতে পারে। রেনাল সিস্টেমে নেফ্রন কমে যাবে, যার জন্য ফ্লুইড ব্যালেন্স ট্যালেন্স ঠিক থাকবে না। রিডিউস গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, রিডিউস টিউবুলার ফাংশন, যার জন্য এখানে ডিহাইড্রেশন ওভারলোড হতে পারে, ড্রাগ মেটাবলিজম ঠিক মতো হবে না, এক্সক্রিশন ঠিক মতো হবে না। ডিটেরিওরেশন অফ প্যানক্রিয়াটিক বিটা সেল ফাংশন, যার জন্য এখানে ডায়াবেটিস হবে, ঠিক আছে, ইনক্রিজ রিস্ক অফ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, আইজিটি, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হবে। আচ্ছা, রিডিউসড মোটিলিটি হবে গাটের, যার জন্য কনস্টিপেশন হবে, এবং বোনসের মিনারেল ডেন্সিটি কমে যাবে, যার জন্য অস্টিওপোরোসিস ফ্র্যাকচার হতে পারে। আচ্ছা, এগুলা আর অত দরকার নাই। ফ্রেইলটি অ্যাসেসমেন্ট কিভাবে করবেন, কখন বলবেন যে একটা মানুষ ফ্রেইল? ইমোবিলিটি হইলে যে নড়াচড়াই করতে পারে না, ইনস্ট্যাবিলিটি, সে পড়ে যায় বারবার, ইনকন্টিনেন্স, সে ইচ্ছা মতো প্রস্রাব পায়খানা করে দিচ্ছে, মানে অনিচ্ছাকৃত আর কি। ইন্টেলেকচুয়াল ইম্পায়ারমেন্ট হয়ে যাচ্ছে, ডিমেনশিয়া, ডিলিরিয়াম, এবং আইট্রোজেনিক ডিজিজ এবং সোশ্যাল আইসোলেশন, সে নিজের মতো আছে, মানে ওষুধ খাইতে খাইতে তার ডিজিজ হয়ে গেছে এরকম ভাবে, এটা হচ্ছে ফ্রেইল, ঠিক আছে। আচ্ছা, আর এগুলা মোটামুটি গেল, এগুলা দরকার নাই। রিহ্যাবিলিটেশনের মধ্যে কি কি করবেন জাস্ট নামগুলা: অ্যাসেসমেন্ট, গোল সেটিং, ইন্টারভেনশন, রিঅ্যাসেসমেন্ট। প্রথমে অ্যাসেস করবেন, গোল সেট করবেন যে হ্যাঁ আমি এই কয়দিনে এই কাজটা করব, ওটার জন্য আপনি কাজ করবেন, ইন্টারভেনশন, তারপর আবার রিঅ্যাসেসমেন্ট যে হ্যাঁ আমার ঠিক আছে কিনা, পারতেছে কিনা এটা। আচ্ছা, এগুলো অবশ্যই মাল্টি ডিসিপ্লিনারি, এগুলো আমরা জানি। মাল্টি ডিসিপ্লিনারি টিমে কারা কারা থাকবে, এটা যেহেতু ফিজিক্যাল মেডিসিন এখানে আসতে পারে, ফিজিওথেরাপিস্ট থাকবে, অকুপেশনাল থেরাপিস্ট, ডায়েটিশিয়ান থাকবে, তারপর স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট থাকবে, সোশ্যাল ওয়ার্কার থাকবে, নার্স থাকবে, ডক্টর থাকবে। ডক্টর কিন্তু সবার লাস্টে। হ্যাঁ। আচ্ছা, এখানে কোর এলিমেন্টস অফ কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক অ্যাসেসমেন্ট কি কি থাকে, এটা এমসিকিউ তে আসতে পারে। আমরা ফাংশনাল অ্যাবিলিটি দেখবো যে সে কতটুকু পারে কাজটা, ঠিক আছে, ডিজিজ সিভিয়ারিটি এন্ড কোমর, অন্যান্য কি কি কোমরবিডিটি আছে সেটা দেখবো, ঠিক আছে, মেন্টাল হেলথ এন্ড কগনিশন, মেন্টাল হেলথ ঠিক আছে কিনা, কগনিশন ঠিক আছে কিনা, সাপোর্ট নেটওয়ার্কস এন্ড নিডস, অর্থাৎ সে পারিবারিক পরিবেশে আছে কিনা, সোশ্যাল সাপোর্ট তার আছে কিনা, এই জিনিসগুলো দেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আর কি দরকার নাই। এটা প্রোক্যালসিটোনিন একটা ইনফ্লামেটরি মার্কার ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন, এটা এমনি লাগবে, এটা এই চ্যাপ্টারের জন্য না, এমনিতে এটা একটু লাগতে পারে। রিস্ক ফ্যাক্টর অফ ফল, এটা একটু এমসিকিউতে আসতে পারে, মাসেল উইকনেস, হিস্ট্রি অফ ফল যদি আগে থাকে, গেইট অ্যাবনর্মালিটি, ইউজ অফ ওয়াকিং এইড যদি থাকে, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, আর্থ্রাইটিস থাকলে, ইম্পেয়ার্ড অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং, ডিপ্রেশন থেকে হতে পারে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থেকে হতে পারে, এইজ ওভার 80 ইয়ার, সাইকিয়াট্রিক সাইকোট্রপিক মেডিকেশন থেকে হতে পারে। আচ্ছা, এই জিনিসটা এক্সাম নাইট টপিক, ঠিক আছে এইটা। এবং আমি আপনাদের যে বলছিলাম যে গেটের একটা চার্ট আপনি পাবেন নিউরোলজি চ্যাপ্টারের শুরুতে, আরেকটা পাবেন এখানে, এই চার্টটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট এবং এটা ইজি, এটা মনে রাখা ইজি, ঠিক আছে, এটা মনে রাখবেন। নিউরোলজির শুরুতে যে চার্টটা পড়েছিলাম ওইটাও করবেন একসাথে। তাহলে অ্যান্টালজিক গেট মানে হচ্ছে যে পায়ে ব্যথা থাকে ওই পায়ে সে ভর কম নেয়, এটা হচ্ছে অ্যান্টালজিক গেট। এটা আমাদের শহরে বিভিন্ন সময় হয়েছে পায়ে ব্যথা হইলে, এটা হচ্ছে আর্থ্রোপ্যাথিতে হতে পারে। ওয়াডলিং গেট মানে সে দুলে দুলে হাঁটবে, এটা হচ্ছে প্রক্সিমাল মায়োপ্যাথি, ঠিক আছে, ওয়াডলিং গেট। স্টাম্পিং গেট, এটা হচ্ছে লোয়ার মোটর নিউরন মানে সরি সেন্সরি নিউরোপ্যাথি, স্টাম্পিং অর্থাৎ সে বুঝতে পারতেছে না যে পা কোথায়, সে জোরে জোরে মেঝেতে বাড়ি দিয়ে দিয়ে হাঁটতেছে, হচ্ছে স্টাম্পিং। ফুট ড্রপ হইতে পারে হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, রেডিকুলোপ্যাথিতে।
অ্যাটাক্সিক গেট হবে হচ্ছে সেন্সর নিউরোপ্যাথি বা সেরেবেলার ডিজিজ, সেরেবেলার এবং ডরসাল কলাম লেশনের ক্ষেত্রে। শাফলিং গেট বা ফেস্টিনেন্ট গেট, এটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজে। মার্চ হেপাটাইটিস পাস, এটা হচ্ছে স্মল ভেসেল সেরেব্রাল সেরেব্রাসকুলার ডিজিজে। আর হেমিপ্লেজিক গেট হচ্ছে হেমিস্ফেরিক লেশনের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে তাহলে স্টাম্পিংটা সেন্সরি, ওয়ার্ডলিংটা হচ্ছে প্রক্সিমাল মায়োপ্যাথি, এগুলো আলাদাভাবে মনে রাখতে হবে। আচ্ছা, এগুলা ফ্র্যাক্স স্কোর বা কিউস, ওই যে এগুলা দিয়ে আমরা করে থাকি কতটুকু ফ্র্যাকচার হতে পারে এটা বোঝার জন্য, এগুলো তো দরকার নাই, এগুলো আমাদের জন্য এত দরকার নাই। ডেভিড হ্যারিসন গ্রুপ থেকে নামানো পিডিএফটা, ওইখানে এগুলা দেওয়া আছে। এভিডেন্স বেসড ইন্টারভেনশন দরকার নেই, এগুলো এমন আহামরি কিছু না। মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ডেলিরিয়াম অফ ফেইলটি ডিমেনশিয়া প্রিভিয়াস হিস্ট্রি অফ ডেলিরিয়াম। ঠিক আছে। ডিফাইনিং নিউরোসাইকোলজিক্যাল ফিচার অফ ডেলিরিয়াম ইজ ডেফিসিট ইন অ্যাটেনশন। সে অ্যাটেনশন দিবে না, সে দেখবে না কথা বলতেছেন আপনি, সে তার মতো বসে আছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি একটা ডমিনেন্ট ফিচার এই ডেলিরিয়ামের। আচ্ছা, সিনড্রোম ক্যারেক্টারাইজ লস অফ ফাংশন, ডিমেনশিয়া মানে ভুলে যাওয়ার রোগ আর কি, যেটা ঠিক আছে, এগুলো তো দরকার নেই। আর ডেলিরিয়াম হচ্ছে যে একটা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, এগুলো হয় অ্যাকিউট, ডেলিরিয়াম হচ্ছে অ্যাকিউট, ডিমেনশিয়া তো ক্রনিক। আচ্ছা, এগুলো এত দরকার নেই আপনাদের। হাউ টু মেক আ ডায়াগনোসিস অফ ডেলিরিয়াম, জাস্ট পয়েন্ট গুলা যে অ্যালার্টনেস, অ্যাটেনশন, ফোর কোশ্চেন্স অ্যাব্রিভিয়েটেড মেন্টাল টেস্ট, এজ, ডেট অফ বার্থ, প্লেস এবং কারেন্ট ইয়ার যদি বলতে পারে, অ্যাকিউট চেঞ্জ অফ ফ্লাকচুয়েটিং কজ, এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না। ঠিক আছে, এগুলো জাস্ট একটু আছে দেখে বলতেছি আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে কোভিড-19, এগুলো আসলে এখন আর অত ইম্পর্টেন্ট নাই, এগুলো একসময় ইম্পর্টেন্ট ছিল। কোভিড-19 ডিজিজ ইন ওল্ডার এডাল্টস, ফিভার, ব্রেথলেসনেস, অফেন অ্যাবসেন্ট থাকতে পারে। ডেলিরিয়াম কমন হতে পারে, সামটাইমস সিভিয়ার থ্রম্বোসিস, জিআই আপসেট হতে পারে। কমন অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন ইন ওল্ড এজ, এটা একটু দেখবেন, এটা ফার্মাকোলজিতে আসতে পারে। এনএসএইডে জিআই ব্লিডিং, মানে একই সাইড এফেক্ট একটু বেশি হতে পারে, ডায়াবেটিক্সে তার ইম্পেয়ারমেন্ট, ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স বেশি হবে, ডিস্টারবেন্স। ওয়ারফারিন অ্যান্টিকোয়াগুলেন্টে ব্লিডিং বেশি হতে পারে, এসি ইনহিবিটর রেনাল ইম্পেয়ারমেন্ট বেশি হতে পারে, পোস্টার হাইপোটেনশন হতে পারে। বিটা ব্লকার ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক হয়ে যেতে পারে, হাইপোটেনশন হতে পারে, ওপিয়েটে ভমিটিং বেশি হতে পারে, কনস্টিপেশন বেশি হতে পারে। ঠিক আছে, তারপর ইউরিনারি রিটেনশন হতে পারে, অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে হাইপোনাট্রিমিয়া হতে পারে, এসএসআরআই দিয়ে হাইপোটেনশন হতে পারে, বেনজোডাইজাপিন দিলে এরকম ঘুম হইতে হতে ডেলিরিয়াম হয়ে যেতে পারে। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম আছে আর কি। অ্যান্টিকোলিনার্জিক দিলে ইউরিনারি রিটেনশন হতে পারে, এরকম। আচ্ছা, এই মোটামুটি এখান থেকেও কোশ্চেন আছে, চাইলে একটু দেখে নিতে পারেন। শেষ। তাইলে এই চ্যাপ্টার জেরিয়াট্রিক্স শেষ, এখান থেকে খুবই অল্প জিনিস লাগবে। আচ্ছা, এখন আপনাদের আজকের পড়া কিন্তু শেষ। এখন জাস্ট আপনাদের আমি 5 মিনিট থেকে 5-7 মিনিটের মধ্যে, মানে লেস দ্যান 10 মিনিটস এর মধ্যে আপনাদেরকে আমি এক্সট্রা কিছু জিনিস বলে দিব, যেগুলো নতুন ডেভিশন থেকে একটু লাগতে পারে, আপনার হাতে সময় থাকলে আপনি দেখবেন। নতুন ডেভিশন 24 এডিশনে 8 নম্বর চ্যাপ্টার, পেইন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার, এই চ্যাপ্টারটা নতুন অ্যাড করছে, এটা কিন্তু আমাদের জন্য একটু লাগার মতো। যদি এখান থেকে কোশ্চেন আসছে এরকম রিসেন্ট আমি বলবো না, বাট লাগার মতো, সেই জন্য একটু বলবো। এটা আপনার 153 পেজে আছে। ঠিক আছে। তো এখান থেকে আমি বলবো যে কতটুকু আপনাদের লাগবে, জাস্ট একটুখানি বলে দেবো, একটু সময় পেলে রিডিং পড়বেন। এগুলো আপনারা পড়ছেন অলরেডি ফিজিওলজি, এখানে এগুলোই আছে। এই যে টাইপস অফ নার্ভ ফাইবার দেখেন, মাইলিনেটেড নার্ভ ফাইবার মধ্যে আছে হচ্ছে আপনার এ আলফা, এ বিটা আছে। স্মল মাইলিনেটেড মধ্যে এ বি, আর আনমাইলিনেটেড হচ্ছে সি। সি ফাইবার হচ্ছে আনমাইলিনেটেড, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এ আলফাটা হচ্ছে প্রোপ্রিওসেপশন করে এবং মোটর টু মাসেল ফাইবার্স। ঠিক আছে, এ বিটাটা হচ্ছে লাইট টাচ এবং প্রেসার, এই জিনিসগুলো কি করে। আর এটা হচ্ছে মূলত এ গামার কথা বলছেন, মোটর টু মাসেল স্পিন্ডল। এ ডেল্টা, সরি এ ডেল্টা, এ ডেল্টা না এ গামা, এ গামা, গামা, এ গামা হচ্ছে মোটর টু মাসেল স্পিন্ডল। ঠিক আছে, এগুলো আপনারা ফিজিওলজি যে যেখান থেকে পড়ছেন ওখান থেকেই পড়বেন। তাহলে এ আলফা হচ্ছে প্রোপ্রিওসেপশন, এ গামা হচ্ছে মোটর টু মাসেল স্পিন্ডল, এ বিটা হচ্ছে লাইট টাচ প্রেসার, আর এ ডেল্টা সম্ভবত পেইন এবং টেম্পারেচার। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, ওকে। বি ফাইবার হচ্ছে আমাদের প্রি গ্যাংলিয়নিক অটোনমিক, আর সি ফাইবার হচ্ছে আপনার পোস্ট গ্যাংলিয়নিক অটোনমিক। ঠিক আছে। আচ্ছা, আর এর মধ্যে এটা হচ্ছে ডিফিউজ পেন ক্যারি করে, সি ফাইবার হচ্ছে ডিফিউজ পেন ক্যারি করে, এগুলো ফিজিওলজিতে পড়ছেন। আবার আছে এখানে পেরিফেরাল নার্ভ, ওই যে আপনার মাইলিনেশন হলে কি কি হয় না হয়, এগুলো একটু আপনারা দাগায় নিতে পারেন।
ঠিক আছে, এগুলো এত মানে নতুন ভাবে পড়ার কিছু নেই, এগুলো আপনারা পড়ছেন। এই যে একটা নার্ভের সেলে কি কি থাকে, ঠিক আছে, এগুলো আপনারা পড়ছেন সব, এখান থেকে একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এখানে আছে যে বিভিন্ন পাথওয়ে দেখানো হয়েছে, অ্যাসেন্ডিং পাথওয়ে, এগুলো একটু এখান থেকে দেখতে পারেন চাইলে। আচ্ছা, এইটা একটু দেখবেন যে নিউরো ট্রান্সমিটার অ্যান্ড রিসেপ্টরস ইনভলভ ইন পেইন প্রসেসিং ইন দ্য স্পাইনাল কর্ড। গ্লুটামেট, তারপর গ্লাইসিন, গাবা। গ্লুটামেট হচ্ছে এক্সাইটেটরি, গ্লুটামেটের মধ্যে দুইটা রিসেপ্টরের মধ্যে কাজ করে, এনএমডি এবং এএমপি, দুটো এক্সাইটেটরি। গ্লাইসিন হচ্ছে ইনহিবিটরি, গাবাও ইনহিবিটরি। আচ্ছা, নিউরোপেপটাইডের মধ্যে সাবস্টেন্স পি, যেটা হচ্ছে এক্সাইটরি। কোলেসিস্টোকাইনিন আছে, ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড, এটা সবাই এক্সাইটরি। আচ্ছা, ওপিওইডস এর মধ্যে ডাইনরফিন, এন্ডরফিন, এগুলো হচ্ছে সবই। ডাইনরফিনটা এক্সাইটরি, যদি এটা কোশ্চেন মার্ক দেওয়া, এটা কিন্তু অনেক সময় ইনহিবিটরি হতে পারে। বিটা এন্ডরফিনা ইনহিবিটরি। কোনটা ইনহিবিটরি এক্সাইটরি দরকার নেই, আপনি জাস্ট এই নিউরো ট্রান্সমিটারের নামগুলো পড়েন। ঠিক আছে, যে গ্লুটামেট, গ্লাইসিন, গাবা, এগুলো হচ্ছে পেইন ম্যানেজমেন্টের সাথে জড়িত। ঠিক আছে, গ্লুটামেট, গ্লাইসিন, গাবা। আর এদিকে সাবস্টেন্স পি, কোলেসিস্টোকাইনিন, ক্যালসিটোনিন জিন রিলেটেড পেপটাইড, ডিসনরফিন, সরি ডাইনরফিন, এন্ডরফিন এবং নোসিসেপ্টিন। মিডিয়েটরস থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রাডিকাইনিন, হাইড্রোজেন আয়ন অর্থাৎ অ্যাসিড, প্রোস্টাগ্ল্যান্ডিন, অ্যাডিনোসিন, আরো আছে, যেমন পটাশিয়াম বেড়ে গেলে হচ্ছে পেইন হতে পারে, ইনফ্লামেটরি মিডিয়েটর দিয়ে পেইন হতে পারে, এরকম অনেক কিছু আছে। তো ব্রাডিকাইনিন আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, অ্যাডিনোসিন আছে, হাইড্রোজেন আয়ন আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি সেন্ট্রাল সেন্ট্রাল সেন্সিটাইজেশন করে থাকে মূলত হচ্ছে আমাদের গ্লুটামেট, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, নিউট্রিশন ইন, এগুলো দরকার নাই আমাদের, এগুলো দরকার নাই। আচ্ছা, এগুলো এত বেশি আমাদের আর দরকার নেই, এগুলো অনেক হাই থটের কথাবার্তা, কেউ চাইলে রিডিং করতে পারেন, কিন্তু এগুলো লাগবে না। কি কি করা হয় ক্রনিক পেইনের জন্য, জাস্ট এক নজর দেখতে পারেন। এই যে হাইড্রোথেরাপি, সুইমিং, এগুলো আপনারা তো পড়ছেন। ঠিক আছে। আচ্ছা, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ ক্রনিক পেইন, এটা দেখবেন, প্যারাসিটামল আমরা দিয়ে থাকি, কি কি মেকানিজমে কাজ করে। এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, যে আপনার 5টা ড্রাগ উইথ মেকানিজম অ্যাকশন দিয়ে দেয়, যে কোনটা মানে সঠিক ম্যাচ হয়েছে মেকানিজম অ্যাকশনের সাথে, এভাবে করে কোশ্চেন দিয়ে দেয়। এনএসএড বলতে পারেন আপনি, ওপিয়েট, ওপিয়েট হচ্ছে কিভাবে কাজ করতেছে। কেটামিন, কেটামিন হচ্ছে আপনার সেন্ট্রাল সেন্সিটাইজেশন কমায়, এটা হচ্ছে ডিসোসিয়েটিভ অ্যানেস্থেসিয়া করে কেটামিন। গাবাপেন্টিন, প্রি গাবালিন কি করে, ঠিক আছে, গ্লুটামেট রিলিজ কমায়, এক্সাইটরি নিউরোট্রান্সমিটার কমায়। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এটা হচ্ছে আপনার বিভিন্ন মেকানিজমে কাজ করতেছে। সেরোটোনিন কিভাবে কাজ করতেছে, ঠিক আছে, সেরোটোনিন, সরি সেরোটোনিন না, সেরোটোনিন এবং নরএপিনেফ্রিন রিঅ্যাপটিক ইনহিবিটর, এটা কাজ করে। লিডোকেইন প্যাচ কাজ করতে পারে সোডিয়াম এন্ট্রি কমানোর মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, ওপিয়েট, উইক ওপিয়েট এর মধ্যে কোডেইন আছে, ডাইহাইড্রোকোডেন। স্ট্রং এর মধ্যে মরফিন, অক্সোকোডেন আছে। ঠিক আছে। নিউরোপ্যাথিক গুলো হচ্ছে অ্যাডজুভেন্ট। আচ্ছা, ওপিওইডের মধ্যে মরফিনটা মোস্ট কমনলি ইউজড, এটা পড়বেন। বুপ্রেনরফিনটা হচ্ছে ট্রান্সডার্মাল ইউজ করে, ফেন্টানিল হচ্ছে ট্রান্সডার্মাল, এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এখানে আর আর কিছু লাগবে না, দরকার নাই। আকুপাংচার একটা ছবি দেখাইছে এখানে। ক্রনিক পেইন সিন্ড্রোম, নিউরোপ্যাথিক পেইন, ক্লিনিক্যাল ফিচার অফ নিউরোপ্যাথিক পেইন, এটা পড়বেন, এটা লাগবে। স্পন্টানিয়াস পেইন থাকবে, কোনো মানে স্টিমুলাস নাই, এমনি পেইন। ঠিক আছে। পজিটিভ সেন্সরি ডিস্টারবেন্স, যেমন হচ্ছে তার ওই যে পিন প্রিক সেন্সেশন, কুল অ্যান্ড ওয়ার্ম সেন্সেশন হতে পারে, অনেক ঠান্ডা লাগতেছে, গরম লাগতেছে এরকম, বা পেইনফুল টেম্পারেচার, ঠিক আছে, প্রেশার পেইনফুল, এরকম লাগতেছে। নেগেটিভ সেন্সরি ডিস্টারবেন্স হতে পারে, যেমন নামনেস, টিংলিং, হচ্ছে নেগেটিভ। ঠিক আছে। আদার ফিচার্স এর মধ্যে যেমন ফিলিং অফ ইনসেক্টস, যে চামড়ার নিচ দিয়ে পোকা হেঁটে যাচ্ছে, এরকম হতে পারে। ঠিক আছে, যেটাকে আমরা বলি ফর্মিকেশন আর কি। আচ্ছা, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এখান থেকে। কমপ্লেক্স রিজনাল পেইন সিন্ড্রোম, এটা নিউরোলজিতেও আছে বা রিউমাটোলজিতেও আছে, আবার এখানেও আছে। ঠিক আছে, এটা হচ্ছে অটোমিক নার্ভাস সিস্টেমের একটা সমস্যা, ফিমেলদের ক্ষেত্রে এগুলো বেশি হবে, স্বাভাবিক। আর এগুলো তার দরকার নাই, ফিজিওথেরাপি দিয়ে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি। এটা কিসের, এটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইনের ম্যানেজমেন্টটা একটু দেখবেন, এটা বাস্তব জীবনেও কাজে লাগে। যদি আপনি দেখেন যে এখানে একটু ইয়ে হয়ে গেছে, পসিবল যদি হয়, সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম ড্রাগ দিব। প্রবাবল এবং ডেফিনেট হইলে আমরা টিসিএ দিব। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, টিসিএ দিব। এছাড়া গাবাপেন্টিন, প্রিগাবালিন আমরা কিন্তু এটা দিয়ে থাকি। ঠিক আছে, এগুলো দিব। রেসপন্স যদি হয় কন্টিনিউ,
রেসপন্স না হলে আমরা ক্যাপসিসিন দিতে পারি, লিডোকেইন দিতে পারি, ট্রামাডল দিতে পারি। রেসপন্স হলে কন্টিনিউ, নাহলে বোটুলিনাম টক্সিন দিতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে থার্ড লাইন। আচ্ছা, এগুলা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। প্যালিয়েটিভ কেয়ার আমাদের জন্য প্রয়োজন নাই। শুধু এটা দেখবেন যে কমন টাইপস অফ পেইন ইন ক্যান্সার, কি কি পেইন হতে পারে। ঠিক আছে, এগুলো একটু দেখবেন। ম্যানেজমেন্ট কি, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ইজ দ্য মেইনস্টে অফ ট্রিটমেন্ট অফ ক্যান্সার অ্যাসোসিয়েটেড পেইন। ঠিক আছে। আচ্ছা, ওপিওয়েডের সাইড এফেক্ট কনস্টিপেশন অবভিয়াসলি, ড্রাই মাউথ, এটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক সাইড এফেক্ট, নশিয়া, ভমিটিং, সিডেশন। ঠিক আছে। আচ্ছা, অ্যাডজুভেন্ট অ্যানালজেসিক্স এ ক্যান্সার পেইন কি কি ইউজ করা যায়? এনএসএ, গ্লুকোকর্টিকয়েডস ইউজ করা যায়। এটা আবার ফ্লুইড রিটেনশন করে, প্রক্সিমাল মাসল মায়োপ্যাথি করে, ডেলিরিয়াম করে। এনএসএর কিন্তু ফ্লুইড রিটেনশন করে। অ্যান্টিকনভালসেন্ট দিতে পারেন। তারপর ট্রাইসাইক্লিন অ্যান্ড দিতে পারেন। এরকম অনেক কিছু আছে, এগুলো তো ইম্পর্টেন্ট না। রেডিওথেরাপি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ফর পেইন ফ্রম বোন মেটাস্টাসিস। ঠিক আছে, একটু দেখে নেবেন। আচ্ছা, রিসেপ্টরস এগুলা দরকার নেই, এগুলো আপনাদের জন্য লাগবে না। মূলত পেইন রিলেটেড যেগুলো, এগুলো লাগবে, এরপর আর পেইন রিলেটেড কিছু মনে হয় নাই। আচ্ছা, এখানে আপনার এমসিকিউ এসবি আছে, চাইলে দেখে নিতে পারেন। এই, তাইলে ডেভিডসন থেকে এই চ্যাপ্টারটা একটু দেখবেন, হাতে সময় নিয়ে একটু দেখার চেষ্টা করবেন ফিজিওলজির সাথে। আচ্ছা, এর বাইরেও আপনার ডেভিডসনের যে একটা চ্যাপ্টার থেকে অনেক সময় কোশ্চেন আসে, যেমন রেসপিরেটরি সিস্টেম থেকে আসে, বাট ওটা পড়ার দরকার নেই আপনার। ঠিক আছে। তারপর হচ্ছে আপনার রেসপিরেটরি সিস্টেম মোটামুটি আপনারা যা জানেন তাই। ব্রঙ্কিওপ্টেসিস থেকে অনেক সময় একটু কোশ্চেন আসে, কারণ ওখানে হচ্ছে আপনার ওই যে চেস্ট ফিজিওথেরাপি দেওয়া হয় সেই জন্য। আচ্ছা, তারপর হচ্ছে আপনার নিওপ্লাসিয়া চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে প্যাথোলজিতে। ঠিক আছে, ওটা ডেভিডসন থেকে দেখতে পারেন। ইমিউনোলজি চ্যাপ্টার আছে, ওখান থেকে ইমিউনোলজি কোশ্চেন আসতে পারে, ডেভিডসন থেকে ওটা পড়তে পারেন। তারপর হচ্ছে আপনার আহ জেনেটিক্স চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে ডেভিডসনে, মানে যেগুলো প্যাথোলজিতে আছে ওগুলো আসতে পারে। আচ্ছা, আর অ্যানাটমি ফিজিওলজির প্রশ্ন তো আপনার ওই যে রিউমাটোলজি থেকে আসতেই পারে, ওটা নিউরোলজি থেকে আসতেই পারে, এগুলো আমি বলছি। পেইন ম্যানেজমেন্টের এখান থেকে আসতে পারে। আর আর কি, তো মাইক্রো মাইক্রো তো কিছু নাই আমাদের। ফার্মাকোলজির কোশ্চেন আপনার যে ডিজিজ গুলা থেকে আসতে পারে, এটা আমি বলছি, বিভিন্ন ডিজিজ রিউমাটোলজি, নিউরোলজি থেকে আসতে পারে। এগুলো আপনাদের আমি পড়াইছি। আর আর কি, আর কিছু না, এই মোটামুটি আপনাদের ডেভিশন থেকে এর বাইরে আর কিছু লাগবে না, অনেকটাই পড়াই ফেলছি এই মোটামুটি। আর এরপরে যদি বলতে চাই যে আমাদের হচ্ছে মোটামুটি আমার মনে হয় আমার সাথে আপনাদের ক্লাস শেষ ইনশাল্লাহ। আবার পরে হয়তো আপনাদের পরীক্ষার আগ দিয়ে হয়তো আমি কিছু ক্লাস নিতে পারি, যদি সিনেপস অ্যারেঞ্জ করে বা আপনারা যদি বলেন। সেক্ষেত্রে আমি আপনাদের নিউরো লোকালাইজেশনটা একটু বুঝাই দেবো, যদি এটা আপনাদের পড়ানো হয়েছে। আর পরীক্ষা যেটা হবে, যেটা এই যে নিউরোলজির পরীক্ষা হবে, সেক্ষেত্রে কিন্তু পেইন মেডিসিনের কিছু কোশ্চেন আমি দুই একটা দিয়ে দিব সাথে হয়তো। আর জেরিয়াট্রিক্সের দুই একটা কোশ্চেন সাথে থাকবে। সো ওগুলো একটু পড়বেন। আর নিউরো লোকালাইজেশন কোশ্চেন আপনারা বুঝতে পারবেন যে কিরকম কোশ্চেন হচ্ছে। যদি সেই অনুযায়ী প্রয়োজন হয়, তাহলে আমি ওটা আপনাদের বুঝাই দেবো ইনশাল্লাহ। আর পিডিএফটা লাগলে জানাবেন, কোনো বিষয় না বুঝলে জানাবেন। এই, সো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবারও কোনো ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।